দেখো কালকে করেছিলাম টর্সন, আজকে শুরু করব নেক্সট চ্যাপ্টার স্প্রিং, অ্যাডভান্স চেন দ্য মেটেরিয়ালের একটা চ্যাপ্টার স্প্রিং। সিলেবাসের মধ্যে আছে টাইপস অফ স্প্রিং, ইউজেস, তারপরে হচ্ছে ডিটারমিনেশন অফ শিয়ার স্ট্রেস অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, ডিফ্লেকশন, স্টিফনেস, সলিড লেন্থ, concept of mean radius of coil and spring index আর স্প্রিং ইন সিরিজ ইন প্যারালাল। ঠিক আছে, স্প্রিং কাকে বলে দেখো, স্প্রিং তোমরা মোটামুটি সবাই দেখেছো, পেনের মধ্যে দেখতে পাবে বা তোমার এমনি বহু জায়গায় দেখতে পাওয়া যায় স্প্রিং। ঠিক আছে, স্প্রিং এর ডেফিনেশনটা হচ্ছে স্প্রিং ইজ অ্যান ইলাস্টিক বডি or resilience member to absorb shock due to sudden loading by deflection। মানে হচ্ছে তোমার যখন কোনো সাডেন হঠাৎ করে কোনো শক লোড বা তোমার সাডেনলি লোড হবে, তখন যে এনার্জিটা এক্সট্রা এনার্জিটা হবে সেটাকে স্প্রিং অ্যাবজর্ব শোষণ করে নেবে। ঠিক আছে, যাতে সেই পার্টসটা কোনো ক্ষয়ক্ষতি না হয় বা মানে এটা একটা। আর তাছাড়া অনেক মানে আরো কাজে ব্যবহৃত হয়, যেমন তোমার কোনো মানে নর্মালি জেনে রাখো এনার্জি অ্যাবজর্ব করবে এবং তারপরে যখন আবার লোডটা রিমুভ হয়ে যাবে তখন এনার্জিটাকেও রিলিজ করবে। যেমন এখানে লেখা যাবে হোয়েন দ্য লোড ইজ রিমুভড দ্য স্প্রিং রিকভার্স ইটস অরিজিনাল শেপ। মানে আবার যখন লোডটা সরে যাবে তখন অরিজিনাল শেপে ফিরে আসবে। স্প্রিং ইজ ইউজ টু অ্যাবজর্ব এনার্জি ডিউ টু রেজিলেন্স। যেটা বললাম যে তোমার স্প্রিং কাজই হচ্ছে তোমার এনার্জি অ্যাবজর্পশন করা, শোষণ করা। দে আর ইউজ রেলওয়ে ক্যারেজ, রেলওয়ে ক্যারেজের মধ্যে দেখতে পাবে, মোটর গাড়ির মধ্যে দেখা যায়, স্কুটার, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা, ওয়াচেস, এগুলোর মধ্যে স্প্রিং দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে মেটেরিয়াল ফর স্প্রিং। স্প্রিং এর মেটেরিয়াল কি কি হয়? মেটেরিয়াল তোমার যেমন কার্বন, হাই কার্বন স্টিল বা তোমার আরো অনেক মেটেরিয়ালের হয়, যে এটা খুব একটা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু নয় যে কি কি মেটেরিয়ালে হয়। ব্রাশ, বোন, যেরকম অনেক কিছু মেটেরিয়ালের স্প্রিং হয়। এগুলো হচ্ছে স্প্রিং তোমার টাইপ। ঠিক আছে, টাইপটা আছে তার আগে কত রকমের স্প্রিং হয়। স্প্রিং এর শ্রেণী বিভাগ আছে। প্রথমে এক ধরনের স্প্রিং, সেটাকে বলি আমরা হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল হেলিক্যাল স্প্রিং এর ছবির ডায়াগ্রামটা দেখাচ্ছি কিরকম হয় হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং মানে হচ্ছে একটা তোমার তার ধরো নিয়েছো, তারকে পেঁচিয়ে পেঁচিয়ে তোমার যে একটা উন্ড মানে একটা তৈরি করা হয় সেটাকে বলা হয় তোমার হেলিক্যাল স্প্রিং। যেমন লেখা আছে এ লেন্থ অফ ওয়্যার wound into a helix is known as helical spring। ডায়াগ্রামটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো এই ছবিটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং, মানে তোমাদের অ্যাকচুয়ালি ধরো পেনের মধ্যে যে স্প্রিংটা থাকে রিফিলের সামনের দিকে সেটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং। ঠিক আছে, ওই যে তোমার এক একটা যে টার্ন থাকে সেগুলো হচ্ছে এক একটা হেলিক্স। ঠিক আছে, এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি হেলিক্যাল স্প্রিং। এইটা হচ্ছে কি, এটার মধ্যে যে ডিফ্লেকশন হয় সেটা হয় ডিউ টু টর্সন অনলি। দেখো ছবিটা এখানে লেখা আছে it is subject to torsion or twisting moment only and resilience is due to it। তার জন্য অনেক সময় এই স্প্রিংটাকে বলা হয় টর্সন স্প্রিং। হেলিক্যাল স্প্রিং এর আরেকটা নাম হচ্ছে টর্সন স্প্রিং। এই হেলিক্যাল স্প্রিং এর দুটো শ্রেণী বিভাগ, একটা হচ্ছে ক্লোজলি কয়েল হেলিক্যাল স্প্রিং বা ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং, আর একটা হচ্ছে ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং। ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং মানে কি? ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং মানে ওই যে হেলিক্স গুলো থাকবে, মানে পরপর যেটা বললাম যে পাকগুলো, সেই পাকগুলো খুব কাছাকাছি থাকবে, মানে বেশি স্পেসিয়াস থাকবে না, মানে ফাঁক ফাঁক থাকবে না। সেটা হচ্ছে তোমার ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং। নর্মালি কি হয়, হেলিক্স অ্যাঙ্গেল ইজ লেস দেন 10 ডিগ্রি। হেলিক্স অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি কম হয়, মানে তোমাদের হেলিক্স অ্যাঙ্গেলটা কি হবে না, ধরো ওর যে লংগিটিউডাল অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সঙ্গে কোনো ওই প্লেনটার যদি অ্যাঙ্গেলটা দেখি আমি, একটা ওই যে প্লেনগুলো থাকবে সেই অ্যাঙ্গেলটা লেস দেন 10 ডিগ্রি। ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে কি, হেলিক্স অ্যাঙ্গেল ইজ মোর দেন 10 ডিগ্রি। মানে হচ্ছে কি, ওই যে তোমার একটা টার্ন, মানে ধরো তোমার ডায়াগ্রামটা দেখাচ্ছি, ধরো এই যে এই ধরো এই তারটা ধরো এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা স্প্রিং তৈরি করেছি। এই এরকম যদি স্পেসিয়াস থাকে সেটা হচ্ছে আমার ওপেন কয়েল হেলিক্যাল স্প্রিং, এবং যদি খুব কাছাকাছি ধরো খুব কাছাকাছির মধ্যে করলাম সেটা হচ্ছে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং। এবার এটা তোমার ডিপেন্ড করছে তুমি কিরকম ভাবে তুমি পাকটা দিয়েছো।
ঠিক আছে, তারটা যখন তুমি স্প্রিং তৈরি করেছো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমার হেলিক্যাল স্প্রিং এর পরে যে দুটো ভাগ বললাম, ক্লোজ কয়েল এবং ওপেন কয়েল। তাহলে মনে রাখবে ক্লোজ কয়েলের ক্ষেত্রে হেলিক্স অ্যাঙ্গেল লেস দেন 10 ডিগ্রি, ওপেন কয়েলের ক্ষেত্রে আমার হেলিক্স অ্যাঙ্গেল মোর মোর দেন 10 ডিগ্রি। এবার হচ্ছে লিফ স্প্রিং, লিফ মানে যে পাতা বাংলাতে, ঠিক আছে। লিফ স্প্রিং হচ্ছে, লিফ স্প্রিং থেকে অনেক সময় বলা হয় বেন্ডিং স্প্রিং, ঠিক আছে। এটা অনেক সময় এটা কি হয় না, বেন্ডিং মানে বেন্ডিং স্ট্রেস, মানে এখানে তো কাজ করে বেন্ডিং মোমেন্টে বলে তোমার বেন্ড হয় অ্যাকচুয়ালি। তোমার দেখবে বাসের বা ট্রাকের দেখবে চাকার অ্যাক্সেলের উপরে দেখবে যে পাতি, নর্মালি যেটা ওরা বলে পাতি বলে এক কথায়, দেখবে বলে যে পাতি ভেঙে যায় বা পাতির উপর পুরো ফ্রেমটা চেসিসটা চেপে আছে, সেই জিনিসটার নাম হচ্ছে লিফ স্প্রিং, ঠিক আছে। তাহলে ওই ওর কাজ হচ্ছে যখন বাস, এবার দেখবে বাসটা যখন তোমার কোনো দেখবে খালের মধ্যে পড়ছে বা তোমার কোনো বাম্পারের মধ্যে জার্ক হচ্ছে, তখন তোমার লিফ স্প্রিংটা এক্সপেনশন হচ্ছে, এবং তারপর যখন ওই আবার সমতলে চলে আসছে তখন আবার এনার্জিটা রিলিজ হয়ে যায়, যার এবং স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে আসে এবং আমাদের ওই যে ও শকটাকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। সেটা হচ্ছে লিফ স্প্রিং কাজ। লিফ স্প্রিং কিভাবে হচ্ছে, তাহলে ইট ইজ কম্পোজ অফ ফ্ল্যাট বার, ফ্ল্যাট বার মানে ফ্ল্যাট কিছু পাতি, যেটা বাংলায় বলা হচ্ছে ফ্ল্যাট বার থাকে, অফ ভ্যারিং লেন্থ মানে বিভিন্ন লেন্থের, ক্ল্যাম্পস টুগেদার টু অবটেন গ্রেটার এফিসিয়েন্সি এন্ড রেজিলেন্স। এবার ডায়াগ্রামটা দেখাচ্ছি লিফ স্প্রিং কিরকম ছবিটা হয়, দেখো। এটা হচ্ছে তোমার লিফ স্প্রিং, দেখো এরকম, তো এই যে একটা নিচে একটা এরকম পাতি দেওয়া আছে, তার উপর দেখো আরেকটা বড় ফ্ল্যাট বার আছে, তারপরে এরকম বার আছে, তারপরে এই যে তোমার এই যে দুদিকে দুটো অ্যারো হেড দিয়ে দেখানো হচ্ছে, এইখানে তোমার লোডটা পড়ছে, ঠিক আছে। যখন তোমার ওই যেটা বললাম বাস চলার সময় খালে যখন পড়ছে, এবং এইখানে তোমার সাপোর্টটা দেওয়া আছে, এইটা হচ্ছে লিফ স্প্রিং। সিলেবাসে আমার এটা নেই, আমার শুধুমাত্র হেলিক্যাল স্প্রিংটা সিলেবাসের মধ্যে আছে। আরেকটা থাকে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং, যেটা হচ্ছে কি এই এন্ডটা তোমার ফিক্স থাক মানে অ্যাটাচ থাকবে, এই এন্ড আর ওপেন এন্ডটাতে লোডটা থাকবে। মানে এটা নর্মালি আমার ঘড়ি, হাত ঘড়ি যেগুলো আগে ব্যবহৃত তো ব্যবহার করা হতো, সেখানে দেখতে পাওয়া যায়। সেখানে দেখবে তোমার চাবি থাকে, চাবিটা যখন তুমি ঘুরিয়ে দেবে, ও এই স্প্রিংটা তোমার বা তোমার দেখবে বাচ্চাদের যে খেলনাগুলো হয়, সেখানে খেলনায় চাবিটা ঘুরিয়ে দিয়ে চালিয়ে দিলে কিছুক্ষণ চলতে থাকে। তার মানে কি এইটা হচ্ছে আমার ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। যখনই তুমি চাবিটা ঘুরিয়ে দেবে তখন এই স্প্রিংটার মধ্যে এনার্জিটা অ্যাবজর্ব করবে। এবার যখন আমি চাবিটা ছেড়ে দিচ্ছি তখনও এনার্জিটা রিলিজ করছে এবং গাড়িটাকে চলতে সাহায্য করছে। ঘড়ির ক্ষেত্রে তাই, তখন ঘড়িটা আমার চলে, ঠিক আছে। ঘড়ির ক্ষেত্রে যখন আমি ঘড়িটা যখন আমি ঘুরিয়ে দিই চাবিটা, তখন স্প্রিংটা আমার গুটিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। এগুলো তোমার বিভিন্ন শ্রেণীবিভাগ থাকে, ঠিক আছে। হ্যাঁ, লিফ স্প্রিং যেটা বললাম, লিফ স্প্রিং ইজ অলসো কল বেন্ডিং স্প্রিং বিকজ ইট ইজ সাবজেক্টেড টু বেন্ডিং অনলি এন্ড রেজিলেন্স ইজ ডিউ টু ইট। একটা এখানে অনেক সময় ডিফারেন্স জিজ্ঞাসা করে বেন্ডিং এবং টর্সন স্প্রিং কোনটা, তাহলে বেন্ডিং স্প্রিং যদি এক্সাম্পল হয় লিফ স্প্রিং এ হবে, টর্সন স্প্রিং এর এক্সাম্পল হচ্ছে হেলিক্যাল স্প্রিং। কারণ এদের এই যে টর্সন স্প্রিং এ যেটা বললাম হেলিক্যাল স্প্রিং রেজিলেন্স হচ্ছে শুধুমাত্র টর্সনের জন্য, লিফ স্প্রিং এর ক্ষেত্রে রেজিলেন্স মানে তোমার রেজিলেন্স মানে হচ্ছে অ্যাবজর্ব, তোমার যে এনার্জিটা অ্যাবজর্ব করছে, ক্যাপাসিটি টু টু অ্যাবজর্ব এনার্জি রেজিলেন্স, সেটা হচ্ছে আমার লিফ স্প্রিং ক্ষেত্রে বেন্ডিং এর জন্য হয়। তাহলে এটা গেল ভাগগুলো কয়েকটা। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশন স্প্রিং বা ইউজ, যা বলবো আমি কি কি হচ্ছে, দ্য ইম্পর্টেন্ট ফাংশন স্প্রিং ভ্যারি অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। বড় সুবিধা একটু সুবিধা হবে বুঝতে পারছি। টু অ্যাবজর্ব শক or impact loading as in carriage spring, তাহলে যে ক্যারেজ স্প্রিং বা ক্যারেজ স্প্রিং কে আরেকটা হয় লিফ স্প্রিং এর আরেকটা নাম হচ্ছে ক্যারেজ স্প্রিং, ঠিক আছে। তাহলে যে টু অ্যাবজর্ব শক অর ইম্প্যাক্ট লোডিং অ্যাজ ইন ক্যারেজ স্প্রিং, ক্যারেজ স্প্রিং যেটা বললাম বাস বা ট্রাকে থাকে সেটা ক্যারেজ স্প্রিং।
সেখানে শক এবং ইম্প্যাক্ট লোডিংটা ও শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। মানে হঠাৎ করে লোডটা যখন একটা বাস বললাম খালের মধ্যে পড়বে বা ট্রাক খালের মধ্যে পড়ে যাবে, তখন হচ্ছে সেই এনার্জিটা ও অ্যাবজর্ব করে নেবে। যদি না করতো তাহলে কি হতো, অ্যাক্সেলটা ভেঙে যেত, ওই এনার্জিটা ও তখন মানে ধরে রাখতে পারতো না। স্প্রিং এর কাজটা হচ্ছে এনার্জিটাকে শোষণ করে নেওয়া। যে এক্সট্রা শক লোডিং মানে হচ্ছে যখন একটা হিউজ অ্যামাউন্ট অফ লোডিং খুব শর্ট ইন্টারভেলের মধ্যে তোমার ক্রিয়া করবে, মানে কাজ করবে, তখন সেটা হচ্ছে শক লোডিং, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তো স্টোর এনার্জি ইন ক্লক স্প্রিং, ঘড়ির স্প্রিং এ যদি এনার্জি স্টোর করার জন্য স্প্রিং এর ব্যবহার করা হয়। 3 নম্বরে যেটা কথা, টু অ্যাপ্লাই ফোর্সেস অ্যান্ড টু কন্ট্রোল মোশনস অ্যাজ ইন ব্রেকস অ্যান্ড ক্লাচেস। ব্রেক এবং ক্লাচের মধ্যে স্প্রিং থাকে, যা কাজ হচ্ছে কি ফোর্সটাকে অ্যাপ্লাই করা এবং মোশন কন্ট্রোল করা। মানে তোমার ধরো স্পিড বা ব্রেক বা ক্লাচের নর্মালি যা কাজ, স্পিডটাকে বাড়ানো, এই সরি কম, মানে স্পিডটা কমানো, তো বা তোমার স্টপ করা ব্রেক দিয়ে, সেটা কাজ সেই স্প্রিংটা তখন সেই কাজও করে, মোশন মোশন কন্ট্রোল করতে কাজে লাগে। টু মেজার ফোর্সেস অ্যাজ ইন স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স মানে স্প্রিং তুলা যন্ত্র বাংলাতে, স্প্রিং ব্যালেন্সে যে স্প্রিং থেকে তার কাজ হচ্ছে ফোর্স মেজার করে, বাংলাতে এক কথা কি ওয়েট মেজার করে, ওয়েট মানে সেখান থেকে আমি ফোর্সটা পেয়ে যাচ্ছি। To change the variation of characteristics of a member as in flexible mounting of motor, মানে কোনো তোমার মোটরে অন্যান্য যে প্রপার মানে তোমার মেম্বারে যে ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো তোমার মানে বোঝা যায় এখান থেকে স্প্রিং এর ব্যবহার। নর্মালি এই প্রথম 1 নম্বরটাই দেখবে বেশি জায়গায় জায়গায় ডেফিনেশনের ক্ষেত্রেও 1 নম্বরটাই বেশি লেখা থাকে, একটু শক, এই অ্যাবজর্ব শক আর ইম্প্যাক্ট লোডিং, এইটাই তোমার মানে মেন কাজে লাগে 1 নম্বর পয়েন্টটা। এবার হচ্ছে তোমার আসবো হেলিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে, ঠিক আছে। হেলিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে দেখো ডায়াগ্রামটা আমি দেখি আগে, এটা হচ্ছে ডায়াগ্রামটা, ঠিক আছে। হেলিক্যাল স্প্রিং এর দেখো উপরের দিকটা আমার ফিক্সড আছে, এটা হেলিক্যাল স্প্রিং এইভাবে তোমার পেঁচিয়ে পেঁচিয়ে এসছে, এসে আমার নিচে এখানে আমার দেখতে পাচ্ছি পি লোড কাজ করছে, পি একটা ফোর্স, ক্যাপিটাল আর। দেখো এখানে দুটো জিনিস হয়, এটা একটা একটা ওয়্যার মানে তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমার স্প্রিং বানানো হয়েছে। তাহলে এখানে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে মিন কয়েল ডায়ামিটার, আর একটা হচ্ছে ওয়্যার ডায়ামিটার। ওয়্যার মানে হচ্ছে তার, WIRE ওয়্যার। তাহলে ওয়্যার ডায়ামিটার বলতে কি বলবে, ছোট হাতের ডি দিয়ে যেটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ওয়্যার ডায়ামিটার। এইটা হচ্ছে তারটা ডায়ামিটার হচ্ছে, এই যে এই তারটা ব্যবহার নিয়েছি যেটা স্প্রিং তৈরি করতে, তার ডায়ামিটার হচ্ছে ছোট হাতের ডি, এটাকে বলা হয় ওয়্যার ডায়ামিটার, ঠিক আছে। ওয়্যার ডায়ামিটারটা ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করছি। এবার এখানে লেখা হয়েছে দেখো আমি তাই লিখেছি ডি ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য স্প্রিং ওয়্যার, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা প্যারামিটার আছে বড় হাতের আর, বড় হাতের আরটাকে বলা হয় মিন কয়েল রেডিয়াস। কয়েল মানে কি, এই যে পুরো এই মানে স্প্রিংটা যে 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 প্যাঁচটা দেওয়া হয়েছে সেই প্যাঁচটা হচ্ছে কয়েলটা, ঠিক আছে। এই কয়েলের রেডিয়াসটাকে বলা হয় আর, ঠিক আছে। মিন কয়েল রেডিয়াস হচ্ছে বড় হাতের আর। তাহলে মিন কয়েল ডায়ামিটার আমরা অনেক সময় বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি, মিন কয়েল ডায়ামিটার, ঠিক আছে। তাহলে এবার তোমার আর কি আছে, এন হচ্ছে নাম্বার অফ কয়েল, মানে কতগুলো কয়েল আছে সেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। মানে এন হচ্ছে নাম্বার অফ টার্ন, মানে কতটা প্যাঁচ আছে। তুমি ধরো একটা তার নিয়ে 10টা প্যাঁচ দিলে, কোন একটা তোমার ধরো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, ধরো চকের উপর বা পেনের একটা তার নিয়েছো, তার নিয়ে পেনের উপর মানে 10 বার পাক দিলে একটা স্প্রিং বানালে, তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার অফ কয়েল হচ্ছে 10। কেউ ধরো 20টা পাক দিয়েছে একটা পেনের উপর নিয়ে, তাহলে সেটা বার করে নিল, স্প্রিং বানিয়ে দিল, তার ক্ষেত্রে এন মানে হচ্ছে 20, ঠিক আছে। এরপর হচ্ছে এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার অফ দ্য স্প্রিং, মানে স্প্রিংটা লেন্থ, ওই স্প্রিং এর যে ওয়্যারটা সেই ওয়্যারের লেন্থ, মানে এটা হচ্ছে এল, বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি তোমার বিফোর উন্ড মানে পাক
দেওয়ার আগে যে তারটা ছিল তার কতটা লেন্থ হবে সেটা কি প্রকাশ করা হয় 2πr/n। কেন দেখো 2πr/n হবে বলে দিচ্ছি। এটা ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং ছবির ডায়াগ্রামটা দেখানো হয়েছে। এবার দেখো ধরো একটা একটা পাক এখানে যে এই যে কয়েলটা আছে কয়েলের রেডিয়াস হচ্ছে আর, তাহলে এক পাক যদি আমি কয়েলটা হয় একটা পুরো সারকামফারেন্স মানে হচ্ছে 2πr। 2πr হচ্ছে একটা পরিধি মানে একটা একটা তারের লেন্থ। যদি একটাই টার্ন থাকতো মানে একটাই মানে পাক থাকতো তাহলে সেক্ষেত্রে আমার ওই পাকটার লেন্থ হতো 2πr। কারণ জানি যে কোনো সার্কেলের আমার সারকামফারেন্সটা হয় 2πr, মানে বাংলা যেটা পরিধি বলা হয়। তাহলে যদি একটা সারকামফারেন্স 2π হয়, এবার এবার আমরা এখানে কি বলছি এন খানা টার্ন আছে মানে এন খানা পাক আছে। তাহলে এন খানা পাক থাকা মানে হচ্ছে আমার টোটাল লেন্থ অফ দ্য স্প্রিং ওয়্যার হয়ে যাবে 2πr ইন্টু এন। এবার যেটা বললাম তুমি ধরো 10খানা পাক নিয়েছো, একটা পাকের যদি লেন্থ যদি ধরো 5 মিলিমিটার হয়, তাহলে 10খানা পাক মিলে টোটাল কত হবে 50 মিলিমিটার লেন্থ হবে তারটা। এটা যে টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার। ঠিক আছে, এগুলো যে স্প্রিং এর ক্ষেত্রে এই প্যারামিটারগুলো কাজে লাগবে। স্প্রিং এর ক্ষেত্রে তোমার কতটা স্ট্রেস বা কত ডিফ্লেকশন এগুলো আমরা বের করবো। এবারে দেখো অ্যাক্সিয়াল লোড, এখানে বলছি অ্যাক্সিয়াল লোড কি কাজ করছে স্প্রিংটার মধ্যে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা বোঝা যাচ্ছে তোমার এই যে 6.2 যে ডায়াগ্রামটা রয়েছে এই ডায়াগ্রামটা দেখো পি লোড কাজ করেছে। পি হচ্ছে বললাম ওয়্যার ডায়ামিটার, আর হচ্ছে মিন কয়েল রেডিয়াস। এবার আমার কোনো একটা পোর্শন ধরো বলছি এ থেকে বি একটা তোমার একটা তারের তোমার কোনো একটা টার্ন দেখাচ্ছি। এখানে দেখা এই জায়গায় এটাকে দেখা হচ্ছে ডিফ্লেকশন হয়েছে। ডিফ্লেকশনে এ বিটা আমার এ বি ড্যাশ পজিশনে এসছে। ঠিক আছে, মানে ডেল্টা পরিমাণ ডিফ্লেকশন হয়েছে। ঠিক আছে, বি থেকে বি ড্যাশ হচ্ছে ডেল্টা, ডেল্টা পরিমাণ ডেল্টা ইজ ডিফ্লেকশন অফ স্প্রিং। ঠিক আছে, এই নিচে এখানটা তলটা বলছি আমি ফর এক্সাম্পল। তাহলে এবার হচ্ছে থিটাটা হচ্ছে তোমার কতটা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন বলতে পারো। আর হচ্ছে আমার মিন কয়েল রেডিয়াসটা মানে এখান থেকে এইটুকু জায়গাটা দেখানো হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমার এই যে ডান দিকে সি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, সিটা হচ্ছে কি নিচে যে একটা দেখো প্লেট মতো দেখতে পাচ্ছ। ঠিক আছে, সার্কুলার প্লেট। এই সার্কুলার প্লেটটাকে কনসিডার করা হচ্ছে একটা স্প্রিং এর টার্ন মানে একটা পাক হিসেবে, একটা কয়েল হিসেবে। ঠিক আছে, মানে এর এই এর পরিধি বরাবর মনে করা হয় একটা টার্ন আছে, একটা স্প্রিং এর পাক আছে এর এই চাকতিটার মানে মানে প্লেটটার বাইরে বাইরে। তাহলে আমার এখানকার দেখো এখানে রেডিয়াস দেখানো হচ্ছে বড় হাতের আর। এবার হচ্ছে এটা ধরে নিচ্ছে যে লেন্থ এল জুড়ে আছে। এবার এই যে লোডটা কাজ করছে এই যে পি লোডটা কি হচ্ছে, তাহলে এই স্প্রিং ধরো এখানে তোমার অ্যাক্সিয়াল লোড পি কাজ করেছে। তাহলে এই লোডটা কি হচ্ছে পুরো তার বরাবর কাজ করছে। তার মানে কি এই তারটা বরাবর বাইরের দিকে এইরকম টাইপের একটা ট্যানজেন্সিয়াল লোড পি কাজ করছে। এই বরাবর এরকম বরাবর পি লোড কাজ করেছে ধরে নেওয়া হয়। আর যখনই পি লোডটা এই তার বরাবর কাজ করছে এই এই বরাবর, তখন ধরে নেওয়া হবে এই দিক বরাবর পি লোড কাজ করেছে। ঠিক আছে, এই এই তার বরাবর এই 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 ওয়ালটা বরাবর। ঠিক আছে, এই ওয়াল বরাবর কাজ করা মানে হচ্ছে যখন একটা, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই ওয়্যারটা ক্ষেত্রে যে আমি চিন্তা করছি পুরো শুধুমাত্র ওয়্যারটার কথা ভাবো, শুধুমাত্র ওয়্যারের যখন ক্রস সেকশন যে পি লোড কাজ করছে তখন আমার কি হবে এখানে বলবো একটা ডাইরেক্ট স্ট্রেস বা নর্মাল স্ট্রেস কাজ করছে। এই নর্মাল স্ট্রেসের মানটা কত হবে এখানে এই তারটা ক্ষেত্রে, যদি এই তারের ডায়ামিটার আমার ছোট হাতের ডি হয় তাহলে ডাইরেক্ট স্ট্রেস মানে কত হবে পি বাই এ। ডাইরেক্ট স্ট্রেস এ মানে হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। এবার এরিয়াটা কত হবে পাই ইন্টু ডি স্কোয়ার বাই 4। তাহলে আমি এখানে লিখছি দেখো এটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস, এই যে সিগমা এক্স সরি সিগমা এক্স টু, এটা ডাইরেক্ট স্ট্রেস। ঠিক আছে, এই ডাইরেক্ট স্ট্রেসটা মানটা বললাম পি বাই এ। তাহলে এখানে এর মানটা বসালাম পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে আমার এখানে হলো দ্য ফোর্স পি অ্যাক্টিং এট দ্য সেকশন অলসো কজিং এ ডাইরেক্ট স্ট্রেস। ডাইরেক্ট স্ট্রেসের মানটা হচ্ছে এইটা পি বাই এ। এবার হচ্ছে ওটা গেল ডাইরেক্ট স্ট্রেস। ঠিক আছে, মানে এই তারের যে ক্রস সেকশন বরাবর কাজ করার জন্য। এবার কি হচ্ছে তারটা ট্যানজেন্সিয়াল বরাবর, মানে যখনই আমার এই একটা তোমার
টার্ন বরাবর যখন এই যখন জায়গায় লোড কাজ করেছে তখন কি হচ্ছে, পুরো এই টার্নটার জন্য চিন্তা করতে গেলে কি দেখবো আমি, একটা টর্সনাল মোমেন্ট ক্রিয়া করবে। যে টর্সনাল মোমেন্টের ক্ষেত্রে বা টর্সনটার ক্ষেত্রে কি হবে, এই সার্কামফারেন্স বরাবর যে পি লোড কাজ করছে, এই পি লোডের জন্য আমার একটা টর্সনাল মোমেন্ট এখানে কাজ করবে। সেই টর্সন মোমেন্টটা কত হবে, টর্সন মোমেন্ট অ্যাবাউট দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ পি ইন্টু আর। ঠিক আছে, এখানে পি হচ্ছে আমার লোড আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে আমার এখানে আগের চ্যাপ্টারে টর্সন চ্যাপ্টারে আগের দিন ফর্মুলা দিয়ে দেখলাম, একটা ফর্মুলা পেয়েছিলাম। এই জায়গাটা আরেকবার বলুন। হ্যাঁ বলো স্যার। দেখো হ্যাঁ, এখানে যেটা বলছি, এই ডায়াগ্রামটা, এই যে সি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যদি এটা মনে করছি ধরো এখানে এরকম অসংখ্য, এর উপরেও ধরো অসংখ্য আমার এই জায়গাটা টানগুলো আছে, বলুন না, কিছু শোনা যায়নি এই জায়গাটা। হ্যাঁ দেখো এই যে নিচে এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেট, এই প্লেটটা অ্যাকচুয়ালি স্প্রিং এর একটা টার্ন, মানে একটা কয়েল, শুধুমাত্র একটা কয়েল হিসেবে দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, এই একটা কয়েলের এখানে টার্নটা যেটা দেখানো হচ্ছে, ধরো আমার এই যে স্প্রিংটা বলছি, স্প্রিংটাতে আমার এই রকম ধরো এই তার বরাবর যখন পি লোডটা কাজ করছে, তখন কি বলছি, আমার ধরো আমার এই তার বরাবর পি লোডটা এইভাবে কাজ করেছে, এই যে এই দেখানো হয়েছে, দেখো এইদিকে পিটা, এই যে একটা তার প্রতি দেখানো হয়েছে পি লোডটা কাজ করেছে এই অ্যারো দিয়ে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এই পি লোডটা কি কাজ করছে, কি এর অ্যাকশনটা কি, এর অ্যাকশনটা এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, প্লেটটাকে টুইস্ট করা, মানে মোচড়ানো হচ্ছে কাজ, ঘোরানো, টার্নিং, মানে এই পিটা যদি আমি যদি দেখতে পাই, আমি যদি এখানে পি ফোর্সটা পড়ে, তার মানে কি বলতে পারবো, আমার এর কাজ হচ্ছে শুধুমাত্র প্লেটটাকে রোটেট করানো। এর কাজ কিন্তু প্লেটটাকে অন্য কোনোভাবে ধরো টেনে ডিফ্লেকশন করবে না, কোনো অন্য কোনো। তুমি যদি একটা প্লেটের শুধুমাত্র বাইরের যে ওয়াল পরিধি বরাবর শুধু এইভাবে একটা ধরো স্পর্শক বরাবর কোনো লোড অ্যাপ্লাই করো, তাহলে ও কি করবে, ও কিন্তু শুধুমাত্র প্লেটটাকে রোটেট করতে চেষ্টা করবে। আবার ধরো তুমি যদি এই বাঁ দিকে এই ডায়াগ্রামটা দেখো, ফার্স্ট ডায়াগ্রামটা, সেখানে যদি পি ফোর্সটা দেখানো হচ্ছে, এই বরাবর যদি পি ফোর্সটা কাজ এর কাজটা কি, শুধুমাত্র এই ওয়্যারটাকে টেনের লেন্থে বাড়ানো। দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি কি, এই যে এ এবং সি, এই দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এ ডায়াগ্রামটা যখন শুধুমাত্র আমি এখানে দু ধরনের স্ট্রেস কাজ করে অ্যাকচুয়ালি, যখনই একটা হেলিক্যাল স্প্রিং এ দু ধরনের স্ট্রেস কি, একটা হচ্ছে ওয়্যারের ক্রস সেকশন বরাবর, ওয়্যারের ক্রস সেকশন বরাবর, সেটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস, সেটার মান হচ্ছে পি বা এ। আরেকটা হচ্ছে কি, ওই পুরো ওয়্যারটা, এবারে ওয়্যারটা না চিন্তা করছি, ওয়্যারটা একটা কয়েল হয়ে গেছে, যে কয়েল বরাবর কাজ করছে। এবার কি, এই যে সি ডায়াগ্রামটা হচ্ছে কয়েল। ঠিক আছে, এই কয়েল বরাবর দেখো পি ফোর্স কাজ করছে এবং এই রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে আমার এটাকে জাস্ট আমি কল্পনা করতে পারি একটা শ্যাফট, মানে শ্যাফট আছে, এই শ্যাফটটার বাইরে একটা প্লেট আছে, যে প্লেটে আমার পি ইন্টু আর পরিমাণ ফোর্স, মানে পি পরিমাণ ফোর্স এর বাইরের ওয়াল বরাবর ক্রিয়া করছে, মানে এখানে যেহেতু ওয়্যারটা আছে, ওয়্যার বরাবর পি ফোর্স যেত, এবং পুরোটা একটা কয়েল। অ্যাজ এ কয়েলটার ক্ষেত্রে কি এফেক্ট হবে, ঠিক আছে, তাই কয়েলটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি, আমার পি ফোর্স এর বাইরে পরিধি বরাবর ক্রিয়া করছে, যার মানটা, এবার যার অ্যাকশনটা হচ্ছে একটা টুইস্ট করা, মানে মোচড়ানো। এর কাজ কিন্তু ডিফ্লেকশন, ডাইরেক্ট সরাসরি ডিফ্লেকশন হচ্ছে না, এর টর্সনের মাধ্যমে ডিফ্লেকশন করবে। ঠিক আছে, তাহলে আমার টর্সন মানে কি, টর্সনাল মোমেন্ট মানে হচ্ছে, মোমেন্টের মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, মানে এই যে তোমার স্পর্শক বরাবর, মানে ট্যানজেন্ট বরাবর যে ফোর্সটা ক্রিয়া করছে, ইনটু এই রেডিয়াস, মানে তোমার সেন্টার থেকে পরিধি বরাবর যে দূরত্ব, সেইটা ইনটু ফোর্স মানটা হচ্ছে আমার টর্সনাল মোমেন্ট। এবার টর্সনাল মোমেন্টের মানটা যে পি ইনটু আর হলো। তাহলে এর আগের দিন যে বললাম টর্সন চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে একটা ফর্মুলা পড়েছিলাম, টি বাই জে ইকুয়াল টু টাউ বাই আর। ঠিক আছে, যেখানে টি মানে ছিল আমার টর্সনাল মোমেন্ট, জে ছিল পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, টাউ মানে ছিল শিয়ার স্ট্রেস, আর জে মানে ছিল পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, তাহলে আমার এখানে এই ফর্মুলা থেকে আমি বলতে পারবো যে এই স্প্রিং কয়েলটার মধ্যে একটা আমার সবসময় টর্সনাল মোমেন্ট ক্রিয়া করছে, এবং যার কারণে শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। ঠিক আছে, সেই শিয়ার স্ট্রেসের মানটা কি করে বের করবো, দেখো এখানে শিয়ার স্ট্রেসের মানটা বার করছে এইভাবে, এখানে আমার সিগমা দিয়ে দেখানো হয়েছে, আগের দিন করেছিলাম টাউ দিয়ে,
গতকাল, আজকে এখানে লেটারটা অন্য লেটার দেখানো হচ্ছে, একই ব্যাপার, এটা ম্যাটার করে না কিছু, তুমি যে কোনো সিম্বল ইউজ করতে পারো। তাহলে এখানে আমি বলছি সিগমা এক্স ওয়ান, এটা হচ্ছে টর্সনাল স্ট্রেস বা শিয়ার স্ট্রেস, যেটা তোমার তো ডেভেলপ করলো স্প্রিংটার কয়েলটার মধ্যে। তাহলে সিগমা এক্স ওয়ান, এবার তাহলে সিগমা বাই আর সমান টি বাই জে, কালকে যেটা বলেছিলাম টাউ বাই আর সমান টি বাই জে, এখানে হচ্ছে সিগমা বাই আর সমান টি বাই জে বলছি। এবার টি এর মান কত, টি মানে বললাম টর্সনাল মোমেন্ট বা টর্ক, যেটা টর্কটা কাজ করেছে, সেই টর্কের মানটা কত বললাম, পি ইন্টু আর, মানে পি মানে হচ্ছে এই যে পি মানে এই যে ফোর্স, মানে এই পরিধি বরাবর ক্রিয়া করেছে, এই পি ইন্টু আর হচ্ছে রেডিয়াসটা। তাহলে সেন্টারে টর্কের মানটা, ম্যাক্সিমাম টর্কের মানটা হচ্ছে পি ইন্টু আর, তাহলে পি ইন্টু আর বসালাম টর্কের জায়গায়। এবার আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অফ, তাহলে আর রেডিয়াস অফ দা ওয়্যার, তাহলে আর মানে হচ্ছে আমার ডি বাই টু বসিয়েছি দেখো আরেক জায়গাতে, ডি বাই টু বসালাম আরটা। জে মানে হচ্ছে আমার পাই ডি টু দি পাওয়ার 4/32, এটা বসালাম। তাহলে আমি এখান থেকে সিআর স্ট্রেসের মানটা পেলাম 16 PR বাই পাই ডি কিউব। তাহলে আমরা দুটো স্ট্রেস পেলাম, একটা ডাইরেক্ট স্ট্রেস পি বাই এ মানে পেয়েছি, আর এটা হচ্ছে টর্সনের জন্য একটা স্ট্রেস, সেটা হচ্ছে তোমার 16 PR বাই পাই ডি কিউব। তাহলে টোটাল ম্যাক্সিমাম স্ট্রেস অকার ইন দ্য আউটার ফাইবার, মানে তোমার এই যে আউটার ফাইবার না, একদম বাইরের যে লেয়ারটা স্প্রিং অয়েলের ক্ষেত্রে, সেখানে ম্যাক্সিমাম স্ট্রেস কত কাজ করবে না, দুটো স্ট্রেসকে যোগ করছি। একটা তোমার এই স্ট্রেসটা টর্সনের জন্য যে স্ট্রেসটা পেলাম, আর একটা ডাইরেক্ট স্ট্রেস যেটা পেলাম, এই দুটোকে যোগ করে আমি পেলাম 16 PR বাই পাই ডি কিউব প্লাস 4P বাই পাই ডি স্কোয়ার। এবার দেখো এখানে কমন নিলাম 16 PR বাই পাই ডি কিউব, ব্র্যাকেটের মধ্যে থাকলো 1 প্লাস ডি বাই 4R। এবারে ডি মাচ মাচ লেস দেন আর, মানে তোমার আর এর থেকে ডিটা অনেক ছোট হয়। একটা স্প্রিং এর ক্ষেত্রে ওয়্যারের ডায়ামিটার খুবই ছোট কয়েলের রেডিয়াসের তুলনায়, তার জন্য আমি ডি বাই 4R আরো ছোট হয়ে যাবে, যে কারণে এত ছোট টার্মকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস উড বি টাউ ম্যাক্স ইকুয়াল টু 16 PR বাই পাই ডি কিউ, মানে যেহেতু আমার ডি বাই 4R নেগলেক্ট হয়ে গেল, তো ভেতরে পড়ে থাকবে শুধু 1, তার মানে আমার এটা টার্মটা হলো 16 PR বাই পাই ডি কিউব, এটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এবার হচ্ছে দেখো আমার এখানে একটা জিনিস বলবো, এবার লেন্থ অফ দ্য স্প্রিং আন্ডার টর্সন এল মানে হলো 2 পাই আর এন, লেন্থ অফ দ্য স্প্রিং যেটা হলো আমার 2 পাই আর এন, যেটা প্রথমে বললাম। থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট ইন দ্য স্প্রিং অয়েল। এবার দেখো টর্সন চ্যাপ্টার আরেকটা ফর্মুলা পেয়েছিলাম, টি বাই জে ইকুয়াল টু জি থিটা বাই এল। তাহলে থিটা মানে হচ্ছে টি এল বাই জে ইন্টু জি, টি এর মানটা হচ্ছে পি ইন্টু আর, আগে দেখলাম, মানে টর্কের মানটা মানে ফোর্স ইন্টু রেডিয়াস। এল মানে হচ্ছে টু পাই আর এন, যেটা বললাম এল, এল এর মান হচ্ছে লেন্থ অফ দ্য স্প্রিং অয়েল, 2 পাই আর হচ্ছে একটা কয়েলের লেন্থ, এন দিয়ে গুণ করলে টোটাল কয়েলটার লেন্থ পেয়ে গেলাম, টোটাল স্প্রিং কয়েলটা। জি যেমন আছে থাকলো, আর জি এর মানটা বসালাম পাই ডি টু দি পাওয়ার 4/32। তাহলে থিটার মানটা পেলাম, মানে অ্যাঙ্গেল অফ টুইস্ট ইন স্প্রিং অয়েল, থিটা ইকুয়াল টু 64 PR স্কোয়ার এন বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4। এটা একটা পেলাম, এটা মনে রাখা দরকার নেই এই জায়গাটা। এবার হচ্ছে স্যার যেটা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, হ্যাঁ স্যার বলো, যেটা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া আছে স্যার, হ্যাঁ পোলার যেটা মোমেন্টাম, স্যার, পোলার মোমেন্টাম ইন্ডেক্সে জি এর এটা মনে রাখতে হবে পাই ডি টু দি 4/32। এবার হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ বলো, এবার হচ্ছে দেখো ফ্রম ফিগার 6.2 ডিফ্লেকশন ইজ, এবার 6.2 যে ডায়াগ্রামটা দেখি কি আছে, ডিফ্লেকশন ফর্মুলা দেওয়া, সব ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবো। এই দেখো এই যে 6.2 বি এই ডায়াগ্রামটা, ঠিক আছে, এই ডায়াগ্রামে দেখো ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন অফ স্প্রিং অয়েল টোটাল, ঠিক আছে। এই যে ডেল্টাটা মোটামুটি একটা তোমার এটা এটা যদি থিটাটা যদি খুব স্মল হয়, তার জন্য এটা ধরে নেওয়া হয় ডেল্টা ইকুয়াল টু আর ইন্টু থিটা, আরটা হচ্ছে রেডিয়াস এ বি, এ বি হচ্ছে আর রেডিয়াস, এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে বি বি ড্যাশ তা হয়ে যাবে আর ইন্টু থিটা, মানে একটা আর্কের, একটা আর্কের আমাদের ভ্যালুটা কত হয়,
রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, মাঝের অ্যাঙ্গেলটা সাবটেন্ডেড অ্যাঙ্গেল যেটা হয়, তাহলে এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা, হয় ডেল্টা ইজ ডিফ্লেকশন অফ দ্য অর ইলংগেশন অফ দ্য স্প্রিং, আর ইজ রেডিয়াস of the mean coil radius and theta is তোমার যেটা হলো অ্যাঙ্গেল অফ টুইস্ট বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ স্প্রিং ওয়ার বলতে পারবে। তাহলে এখান থেকে আমি যেটা বললাম যে ডেল্টা ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা, ডায়াগ্রাম দিয়ে পেলাম। এবারে আর যা আছে আর এর মানটা বসাবো, থিটা যেটা আগের ফর্মুলা দিয়ে পেলাম আমি 64 পি আর স্কোয়ার এন বাই জি ডি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমি থিটা মানটা যখন বসাচ্ছি ইন্টু আর গুণ করছি, যেহেতু ডেল্টার মান বের করবো, আমার উদ্দেশ্য হচ্ছে ডেল্টা ক্যালকুলেট করা, ঠিক আছে, ডেল্টা কত হবে ডিফ্লেকশনটা। তাহলে এখানে ডেল্টা মানে পেলাম 64 পি আর কিউব এন বাই জি ডি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই ফর্মটা মনে রাখতে হবে, এই পি ডি কিউ এন না মনে রাখলেও চলবে, দেখবে যে ডেল্টার একটা ফর্মুলা যে কোনো মনে রাখো, এইটুকু আমার মনে হয় এটা মনে রাখলে বেশি সুবিধা, বা যে কোনো একটা 8 পি ডি কিউ এন মনে রাখলেও ক্ষতি নেই, যে কোনো একটা ফর্ম মনে রাখতে হবে। পরীক্ষায় অঙ্ক করতে গেলে দেখবে এটা দেয়, কিন্তু এই ডেল্টা ফর্মটা দেয় যে ডেল্টা ইকুয়াল টু কত, ডেল্টা ইকুয়াল টু আর থিটা, সেখানে লিখতে হবে 64 পি আর কিউব এন বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, যেখানে হচ্ছে পি মানে হচ্ছে অ্যাক্সিয়াল লোড কাজ করছে স্প্রিং ওয়্যারের মধ্যে, আর হচ্ছে মিন কয়েল রেডিয়াস, এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন বা নাম্বার অফ কয়েল, জি মানে হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি, আর ছোট হাতে ডি মানে হচ্ছে আমার স্প্রিং ওয়্যার ডায়ামিটার বা ডায়ামিটার অফ স্প্রিং ওয়্যার। তাহলে এটা মনে রেখো, ডেল্টা মানে একটা ফর্মুলা 64 পি আর কিউ এন বাই জি ডি টু দি পাওয়ার 4, এটা মনে রাখো। এবার হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং ওয়্যার, স্ট্রেন এনার্জি কতটা স্টোর হবে স্প্রিং ওয়্যারের মধ্যে, এখানে ইউ মানে হচ্ছে হাফ ইন্টু টি ইন্টু থিটা, ঠিক আছে, যেখানে টি মানে হচ্ছে পি ইন্টু আর, মানে টর্কের মানটা, টি মানে পি ইন্টু আর, এই যে পি ইন্টু আর টি মানে, ঠিক আছে, পি ইন্টু আর, থিটা মানে এই যে পেলাম এটা 64 পি আর স্কোয়ার এন বাই জি ডি টু দ্য 4 বাই 2। তাহলে এইটা হচ্ছে আমার স্ট্রেন এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং ওয়্যার। যদি বলা হয় যে কতটা স্ট্রেন এনার্জি ওর মধ্যে অ্যাবজর্ব করেছে, তখন এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। তাহলে তোমার মেন যেটা দরকার এখানে মনে রাখার মধ্যে শুধু বেসিক জায়গাগুলো মনে রাখবে, তাহলে সবটা বেরিয়ে যাবে। থিটার হয়তো ফর্মটা না মনে রাখলে ক্ষতি নেই, কিন্তু থিটা বেরিয়ে যাবে। টি এল বাই যে টি মানে মনে রাখতে হবে পি ইন্টু আর, এল মানে 2 পাই আর এন জি, আর ডি যে মানে তো হয় জানোই পাই ডি টু দ্য 4 বাই 32 পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। এবার হচ্ছে স্টিফনেস অফ দ্য স্প্রিং অর স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস। এটা মানে হচ্ছে ইউনিট ডিফ্লেকশনে কতটা লোড লাগবে, মানে হচ্ছে এক বাংলায় বলতে গেলে একক ডিফ্লেকশন তৈরি করতে যে পরিমাণ লোড লাগে সেটাকে বলা হয় স্টিফনেস অফ দ্য স্প্রিং বা স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে এখানে তাহলে ইংরেজি বলবে লোড রিকোয়ার্ড ফর ইউনিট ডিফ্লেকশন ইজ স্টিফনেস, ঠিক আছে। এই যে বললাম লোড রিকোয়ার্ড ফর ইউনিট ডিফ্লেকশন ইজ স্টিফনেস, এখানে তাহলে আমাকে কি বলবো, তাহলে লোড রিকোয়ার্ড ফর ইউনিট ডিফ্লেকশন মানে হচ্ছে প্রতি একক ডিফ্লেকশন পেতে গেলে কতটা লোড লাগবে। তাহলে আমাদের কি হয়েছে, যে আগের ডায়াগ্রামে দেখলাম সেখানে পি লোড দিয়েছিলাম এবং ডেল্টা পরিমাণ ডিফ্লেকশন হয়েছিল, তাহলে আমার স্প্রিং স্টিফনেস হচ্ছে পি বাই ডেল্টা, মানে পি বাই ডেল্টা মানে পি লোড আর ডেল্টা ডিফ্লেকশন, তাহলে তাহলে এখানে ডেল্টাতে ডিফ্লেকশন ভাগ করলে একক ডিফ্লেকশনে পেয়ে যাবো। তাহলে পি বাই ডেল্টা করলে আমার স্টিফনেস কেটা পেয়ে যাবো, পি যা আছে তাই। এবার দেখো পি এর মানটা যা আছে তাই লিখবো, শুধু ডেল্টাটা রিপ্লেস করবো। ডেল্টা আমরা যেটা পেলাম এখানে 64 পি আর কিউব এন বাই জি ডি টু দি পাওয়ার 4, এটা ডেল্টা জায়গায় বসালে আমি এটা কাটাকুটি করে এটা পাবো জি ডি টু দি পাওয়ার 4 বাই 64 আর কিউব এন, ঠিক আছে। এবারে যে দেখো ইকুয়েশন 6.1 ক্যান বি অ্যাপ্লাইড টু স্প্রিং অফ থিন ওয়্যারস ওয়্যার ডি বাই ডি রেশিও ইজ মোর দেন, এটা বাদ দেওয়ার দরকার নেই। তাহলে আমার এখান থেকে একটা পেলাম, আরো দুটো টার্ম থাকে স্প্রিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে তোমার প্রথম দিকে ছিল বলে দিচ্ছি, তখন দেখো এখানে আরেকটা স্প্রিং ইন্ডেক্স। স্প্রিং ইন্ডেক্স কি, it is the ratio of the mean coil diameter to the diameter of the wire which the spring is in. Spring index is given by D by D.
মানে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা হচ্ছে স্প্রিং ইন্ডেক্স, মানে হচ্ছে রেশিও অফ মিন কয়েল ডায়ামিটার টু ওয়্যার ডায়ামিটার, ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিং ইন্ডেক্স। আর একটা থাকে স্প্রিং স্টিফনেস, যেটা বললাম। আর একটা সলিড লেন্থ, সলিড লেন্থ হচ্ছে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ নাম্বার অফ টার্ন অ্যান্ড ওয়্যার ডায়ামিটার। সলিড লেন্থ মানে হচ্ছে এন ইন্টু ডি, ঠিক আছে, এন ইন্টু ডি এর হচ্ছে সলিড লেন্থ, মানে হচ্ছে তোমার একদম স্প্রিংতে যখন তোমার পাক দেওয়া অবস্থায় আছে তখন জাস্ট মানে উপর থেকে নিচে পর্যন্ত কতটা লেন্থ, সেটা হচ্ছে সলিড লেন্থ। মানে তোমার তো সেক্ষেত্রে এন ইন্টু ডি, মানে এন খানা পাক, আর একটা পাকে যদি আমার ডি ডায়ামিটার হয়, যদি ওয়্যারের ডায়ামিটার, তাহলে এন ইন্টু ডি হবে। এটা হচ্ছে আমার নর্মালি ক্লোজ কয়েল দিয়ে হবে, কারণ ওপেন কয়েল অনেকটা স্পেসিয়াস থাকে, স্পেসটা ধরা হবে না। তাহলে এটা গেল আমাদের প্রুফটা, ঠিক আছে। এবার দেখি কি আছে। ওয়ালস কারেকশন বলে একটা ফ্যাক্টর থাকে, যেটা এমনিতে কাজে লাগবে না খুব একটা। সেটা হচ্ছে যদি আমার ডাইরেক্ট স্ট্রেস কাজে লাগে, মানে তোমার যদি এখানে যেমন আগের আগের ডেরিভেশনে কি বললাম, যে তোমার নর্মাল বা ডাইরেক্ট স্ট্রেসটা আমি নেগলেক্ট করেছিলাম, খুব ছোট ছিল, D/4 একটা ছোট ছিল। এবার যদি দরকার হয় আমার এক্সপেরিমেন্টের কোনো ক্ষেত্রে, যদি আমার ডাইরেক্ট সিআরটা দরকার হয়, তখন আমরা বলবো ফর্মুলাটা এইভাবে লিখবো, টাউ ম্যাক্স মানে সিআর স্ট্রেস, ম্যাক্সিমাম সিআর স্ট্রেস 16 PR বাই পাই ডি কিউব ইন্টু সি, যেখানে সিটাকে বলা হয় ওয়ালস কনস্ট্যান্ট ইজ গিভেন বাই, এটা তোমার নর্মালি কাজে লাগবে না, যেটা বললাম ওয়ালস কনস্ট্যান্টটা অঙ্ক জেনারেলি দেয় না। সি মানে হচ্ছে 4SI - 1 বাই 4SI - 4 প্লাস 0.615 বাই SI ফর ইনার সারফেস, আর মাইনাস দিয়ে করা হয় ফর আউটার সারফেস। যেখানে SI মানে যে স্প্রিং ইন্ডেক্স, মানে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্যাপিটাল ডি মানে হচ্ছে যেটা বললাম মিন ডায়ামিটার অফ দ্য কয়েল, আর ছোট হাতের ডি মানে হচ্ছে ডায়ামিটার অফ দ্য ওয়্যার। এবার হচ্ছে তোমার স্ট্রেন এনার্জি স্টোর ইন স্প্রিং। স্ট্রেন এনার্জি আগেই একটু আগে দেখলাম হাফ ইন্টু টি থিটা, দেখো এখানে দেখলাম স্ট্রেন এনার্জি মানে যে হাফ ইন্টু টি থিটা। আরেকটা ফর্মেটে এটাকে ডেরিভেশন করা হয়, আরো একটু অন্য ফর্মেটে, একই জিনিস, পার্থক্য কিছু নেই। স্ট্রেন এনার্জি হচ্ছে স্টোর ইন স্প্রিং ডিউ টু টর্সন হচ্ছে হাফ পি ইন্টু ডেল্টা, হাফ পি, ডেল্টা মানে হচ্ছে আর ইন্টু থিটা, আগেই দেখালাম আর ইন্টু থিটা, ওই যে তোমার 6.2 বি যা ডায়াগ্রামটা থেকে দেখালাম। তাহলে আমার টি ইন্টু আর মানে হচ্ছে টি, তাহলে টি ইন্টু থিটা বাই 2, যেটা বললাম হাফ টি থিটা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা জানি টি মানে যে পাই ডি কিউ ইন্টু টাউ ম্যাক্স বাই 16, এটা তোমার টরসন চ্যাপ্টার থেকে পড়েছিলাম, ঠিক আছে। বা এখানেও দেখতে পাবে টাউ ম্যাক্স মানে 16 টি বাই পাই ডি কিউ, মানে 16 পি আর ছিল, দেখেছিলাম, ঠিক আছে। একই ওই ফর্মুলা থেকে আসছে টি মানে, এই ফর্মুলা কিন্তু বহু জায়গায় কাজে লাগবে। তোমার মেশিন ডিজাইনে অঙ্ক দেখবে করতে যাবে, শ্যাফটের ডিজাইন, সেখানেও কাজে লাগবে। টাউ ম্যাক্স মানে 16 টি বাই পাই ডি কিউ, গিয়ারের ডিজাইনে কাজে লাগবে এই ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা কিন্তু মনে রেখো, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে নয়, এটা ইন জেনারেল ফর্মুলা টরসনের ক্ষেত্রে। তারপরে ডি মানে যে ডায়ামিটার অফ ওয়্যার, টাও ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, আর রেডিয়াস অফ ওয়্যার। এখান থেকে আমি টি মানে টি এর ভ্যালুটা পুট করছি, মানে রিপ্লেস করছি, পাই ডি কিউ টাও ম্যাক্স বাই 16 ছিল, ডি এর জায়গায় 2R বসালাম। ডি মানে ডায়ামিটার, 2R মানে হচ্ছে 8টা রেডিয়াস, এই 2R বসিয়েছি ডি এর জায়গায় এখানটাতে, ঠিক আছে, এই জায়গাটা। এখান থেকে কাটাকুটি করলাম, নিয়ে এলো পাই আর কিউব টাও ম্যাক্স বাই 2। এবারে এল মানে লেন্থ অফ ওয়্যার, এল মানে ছিল 2 পাই আর এন, যেখানে এন হচ্ছে নাম্বার অফ কয়েল। এবার আমরা জানি টরসন চ্যাপ্টার আগের দিন কালকে পড়েছি, টাউ বাই আর সমান জি থিটা বাই এল। তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ টুইস্ট থিটা মানে হচ্ছে টাউ ম্যাক্স এল বাই জি আর। এই ফর্মুলা থেকে করছি, থিটা মানে কতবার করেছি, ঠিক আছে, এই যে ফর্মুলা থেকে এখান থেকে বার করলাম। থিটা মানে হচ্ছে দেখো টাউ ম্যাক্স এল বাই জি আর, তো টাউ ম্যাক্স এল মানে হচ্ছে 2 পাই আর এন, এই যে এখান থেকে বার করলাম এল এর ভ্যালুটা 2 পাই আর এন বাই জি ইন্টু আর। দেয়ারফর স্ট্রেন এনার্জি হাফ টি থিটা, যেটা বলেছিলাম, টি এর জায়গায় এই ভ্যালুটা পুট করলাম, এই যে পাই আর কিউব টাউ ম্যাক্স বাই 2, এখানে যেটা করেছি এটা আর পাই ডি কিউব টাউ ম্যাক্স বাই 16 যা করবো, ইন্টু থিটা মানে হচ্ছে এই ভ্যালুটা বার করলাম টাউ ম্যাক্স 2 পাই আর এন বাই জি আর বাই 2।
এবার এইটাকে রিপ্লেস করলাম, রিপ্লেস করে যখন এখানে ভ্যালু পেলাম টাউ স্কোয়ার ইন্টু ভি বাই 4g, যেখানে ভি হচ্ছে ভলিউম অফ ওয়্যার, তারটার আয়তন, এটা মানে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে একটা প্রস্থচ্ছেদ ক্রস সেকশনের এরিয়া তারের ইন্টু তারের লেন্থ। এটা রিপ্লেস করে এরকম একটা পাবো। দরকার নেই এত টাপ, যদি মনে রাখার দরকার না পড়ে, আমি বলেছি একটাই ফর্মেট মনে রাখবে, হাফ টি ইন্টু থিটা, স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বিম, হাফ পি ডেল্টা বা হাফ টি থিটা, যে কোনো এই দুটোর মধ্যে এইটুকু মনে রেখো স্ট্রেন এনার্জি, তাহলেই তুমি যে কোনো ডেরিভেশন করতে পারবে স্ট্রেন এনার্জি রিলেটেড, বা যে কোনো অঙ্ক করতে পারবে যে ফর্মেটই দিক। তোমাকে এত কমপ্লেক্স, এই যে এই কমপ্লেক্স ফর্মেটগুলো, যেমন আগেরটা দেখাচ্ছি, আগের ফর্মেটটা কি এলো, স্ট্রেন এনার্জি এলো 32 পি স্কোয়ার আর কিউ এন বাই জি টু দি পাওয়ার 4, এরকম একটা ফর্মেট পেলাম এর আগে। আবার দেখো এইখানে পেয়েছি আমি, এই যে রিসেন্ট ডেরিভেশনটা দেখালাম, এখানে হচ্ছে টাউ স্কোয়ার ভি বাই 4g। তাহলে এইগুলো মনে রাখার কোনো দরকার নেই, শুধু বেসিক জায়গাটা মনে রাখবো, হাফ পি ইন্টু ডেল্টা বা হাফ টি ইন্টু থিটা, ঠিক আছে। এরপর হচ্ছে স্প্রিং ইন সিরিজ, মানে সিরিজে যদি স্প্রিং থাকে পরপর, মানে বাংলায় হচ্ছে শ্রেণী সমবায়, দুটো তোমার যেমন রোধের ক্ষেত্রে বলেছো শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, এখানে সেরকম শ্রেণী সমবায় আছে। টু স্প্রিং, মানে এবার দেখো দুটো স্প্রিং আছে, একটা K1 স্টিফনেস বা স্প্রিং কনস্ট্যান্ট, আর 2 নম্বর স্প্রিংটা K2 স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস। দুটো স্প্রিং সিরিজে আছে, মানে এই স্প্রিং এর এন্ড K1 স্প্রিংটা শেষ প্রান্ত, K2 স্প্রিং এর স্টার্টিংটা লাগানো আছে, নিচে আমার পি লোড ক্রিয়া করছে, অ্যাক্ট করছে, কাজ করছে 2 নম্বর স্প্রিংটা নিচে, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হচ্ছে, এই যে পি লোডটা কাজ করবে, পি লোডটা কিন্তু দুটোতে সেম, দুটোতে কাজ করবে, মানে তোমার K1 এও পি লোড কাজ করবে, আবার K2 টাতেও পি লোড কাজ করবে। যেমন তোমাদের এর আগে বিভিন্ন ক্রস সেকশনাল এরিয়া ক্ষেত্রে যখন তোমাদের ওই স্ট্রেস এবং স্ট্রেন চ্যাপ্টারে সেকেন্ড সেমিস্টারে ডিফ্লেকশন বের করেছো, সেখানে কি হয়েছে, যখন একটা লোড আউটার মানে ক্রস সেকশনে কাজ করেছে, তখন দেখেছো ওই লোডটা প্রত্যেকটা ক্রস সেকশনে একই রকম লোড ছিল, লোডটা চেঞ্জ হয়নি। তাহলে আমি এখানে বলতে পারবো পি লোড K1 এও আছে আবার K2 তেও আছে, যদি সিরিজে থাকে তাহলে এটা হবে। এবার ধরছি ডেল্টা 1 হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্প্রিং স্টিফনেস K1, মানে যে প্রথম স্প্রিং, 1 নম্বর স্প্রিংটা, এইটা ক্ষেত্রে এক্সটেনশন বা ইলংগেশন হচ্ছে ডেল্টা 1, আর 2 নম্বর স্প্রিংটা ক্ষেত্রে ইলংগেশন বা এক্সটেনশন হচ্ছে ডেল্টা 2। তাহলে আমার এখানে কি হবে, ডেল্টা 1 মানে হচ্ছে পি বাই K1, কারণ আগেই বলেছি না স্প্রিং স্টিফনেসের ডেফিনেশন হচ্ছে লোড বাই স্টিফনেস, বা স্টিফনেস মানে হচ্ছে লোড বাই ডিফ্লেকশন। তাহলে ডেল্টা 1 মানে পেলাম পি বাই K1, আর ডেল্টা 2 মানে হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্প্রিং অফ স্টিফনেস K2, মানে হচ্ছে পি বাই K2। তাহলে এখানে ডেল্টা কি টোটাল এক্সটেনশন, টোটাল এক্সটেনশন কত হবে, তাহলে স্প্রিংটার মধ্যে বলছি, ধরো এটা বলছি 2 মিলিমিটার এক্সটেনশন হয়েছে, আর মানে কি 1 নম্বর স্প্রিংটা 2 মিলিমিটার, আর 2 নম্বর স্প্রিংটা 5 মিলিমিটার এক্সটেনশন হয়েছে। তাহলে টোটাল এক্সটেনশন কত হবে, এর 2 আর এর 5, 7 মিলিমিটার। তাহলে আমরা এই নিচে আমি দেখতে পারবো এই জায়গাটা 7 মিলিমিটার এক্সটেনশন হলো। তাহলে আমার এখানে কি হচ্ছে, তাহলে আমার এখানে টোটাল ডিফ্লেকশন আমরা বার করবো, টোটাল এক্সটেনশন, তখন এটা হয়ে যাবে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, বা ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 মানে হচ্ছে পি বাই K1 প্লাস ডেল্টা 2 মানে পি বাই K2, পি কমন নিলাম 1 প্লাস K1 প্লাস 1 বাই K2। এবার ডেল্টা মানে হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট স্প্রিং, টোটাল ধরে নিচ্ছি পাশে একটা ইকুইভ্যালেন্ট স্প্রিং আছে, যার ডেল্টা পরিমাণ ডিফ্লেকশন হয়েছে, পি পরিমাণ লোড দেওয়া হয়েছে, এবং কে হচ্ছে স্টিফনেস। তাহলে আমার এখানে বলতে পারবো পি বাই ডেল্টা ইকুয়াল টু, এখান থেকে দেখো এখান থেকে করছি, পি বাই ডেল্টা মানে হচ্ছে 1 বাই K1 প্লাস 1 বাই K2। এবারে পি বাই ডেল্টা মানে হচ্ছে কে ইকুইভ্যালেন্ট, মানে তোমার ওই যে ইকুইভ্যালেন্ট স্প্রিং আছে তার স্টিফনেস কে ইকুইভ্যালেন্ট। তাহলে এবারে কে ইকুইভ্যালেন্ট মানে পেলাম 1 বাই K1 প্লাস 1 বাই K2। এবার যদি এটাকে যদি উল্টে দেওয়া হয়, মানে অন্য করা হয় গোটাটা টার্মটা, তাহলে কি হবে, 1 বাই K ইকুয়াল টু 1 বাই K1 প্লাস 1 বাই K2।
যেমন তোমাদের রোধের ক্ষেত্রে মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ছিল প্যারালাল মানে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ছিল 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এইভাবে ছিল। সেই রকম আমার যখন স্প্রিং গুলো সিরিজে থাকবে তখন আমার সিরিজের ক্ষেত্রে স্টিফনেসের ভ্যালুটা হবে, ইকুইভ্যালেন্ট স্টিফনেসটা হবে 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3 এরকম করে চলে যাবে। মানে ধরো তোমার এরকম করে লেখাটা হবে তোমার ধরো 1 বাই এখানে বলছি আমি 1/k1 এখানে বলছি ধরো এবারে এটা মানে এরকম হয়ে যাবে 1/k1 ইকুয়াল টু সরি k1 না, এখানে 1/k বলি, k বা k ইকুইভ্যালেন্ট বলছি এটাকে, বাট 1/k বলছি। 1/k ইকুয়াল টু 1/k 1/k1। স্যার K1 K2 বাই K1 প্লাস K2। হ্যাঁ, এটা দুটো ক্ষেত্রে যদি 3টে 4টে হয় তখন তো আর হবে না, ধরো আরো যদি বেশি হয় তুমি কে মানে বলতে পারো হ্যাঁ k1 স্যার। বাই k1 প্লাস, কিন্তু 3টে যদি হয় তখন তো ওরকম ফর্মুলা হবে না, তখন তার জন্য আমার জেনারেল হবে, এইভাবে লেখাটাই সুবিধা। দুটো হলে ঠিক আছে, হ্যাঁ তোমারটা স্যার। কাজ করবে। দুটো যদি হয় তখন আমার এইভাবে লিখতে হবে 1/k2 যদি বা যদি এরকম অসংখ্য থাকে, ধরো n তম যদি থাকে, ঠিক আছে, ধরো এরকম করে ধরো তোমার আরো অনেকগুলো থাকে 1/k3 এরকম টাইপের। এবার যদি n খানা হয় তাহলে প্লাস ডট ডট করে একদম তুমি চলে যেতে পারবে একদম মানে 1/kn, ঠিক আছে। তাহলে এইটা তোমাদের দেখবে রোধের ক্ষেত্রে পড়েছিলে, সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এরকম ধরনের ফর্মুলা পড়েছিলে। এখানে সিরিজের স্প্রিং ক্ষেত্রে আমার স্টিফনেসের এরকম ফর্মুলা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে এই ফর্মুলাটা 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3, আবার 1/k চারটে যাওয়া হবে। এবার হ্যাঁ, দুটো যদি হয় তখন বলবো k মানে হচ্ছে k1 k2 বাই k1 প্লাস k2। এবার হচ্ছে স্প্রিং ইন প্যারালাল। দেখো প্যারালাল বলতে এখানে k1 k2 দুটো স্প্রিং পাশাপাশি আছে, ওদের উপর একটা কমন প্লেট আছে যার উপর পি লোড ক্রিয়া করছে মানে কাজ করছে। এবার এখানে একটা জিনিস বলতে পারবো, পি লোডটা কাজ করছে এই প্লেটটার মধ্যে, তার মানে কি k1 এবং k2 এই দুটো স্প্রিং এরই ডিফ্লেকশনটা একই হবে, সমান হবে, মানে এরও ডেল্টা ডিফ্লেকশন হলে এরও ডেল্টা ডিফ্লেকশন হবে। কারণ কি ডিফ্লেকশনটা আলাদা হবে না, আলাদা হলে কি হবে, এই স্প্রিংটা যদি কম সংকোচন হয়, এটা যদি বেশি সংকোচন হয় তাহলে কি হবে, এই প্লেটটা বেঁকে যাবে, এরকম ট্যানজেন্ট এরকম টাইপের মানে বেন্ড হয়ে এরকম টাইপের তির্যক হয়ে যাবে, তখন আর এরকম স্ট্রেট থাকবে না, কোনো একটা দিক বেশি বসে যাবে, কোনো দিক উঠে যাবে, তা তো নর্মালি হয় না। তাহলে আমার প্যারালাল স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে কি সব স্প্রিং গুলোর ক্ষেত্রে ডিফ্লেকশনের মানটা সমান, ইকুয়াল। এবার এখানে কনসেপ্টে কি, লোড যেটা ক্রিয়া করছে, ধরো এখানে পি যে লোড, সেই লোডটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, মানে এ হয়তো p1 লোড পাবে, এ p2 লোড পাবে। মানে যদি ধরো 100 নিউটন লোড কাজ করে এই প্লেটটার উপর, তাহলে হয়তো দেখা যাবে এই 1 নম্বরের স্প্রিংটা হয়তো পেলো 70 নিউটন, আর 2 নম্বরের স্প্রিংটা পেলো 30 নিউটন, এরকম করে নিজেদের মধ্যে ভাগ করবে, ঠিক আছে, নিজেদের মধ্যে যে যাতে কিন্তু সমান পরিমাণ ডিফ্লেকশনটা হয় সেইভাবে লোডটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে টোটাল লোডটাকে। যেটা বললাম, দ্য লোড পি উইল বি শেয়ার্ড বাই টু স্প্রিং। এবার তাহলে আমাদের তাহলে কি হবে, তাহলে ধরে নিচ্ছি k1 স্প্রিংটার ক্ষেত্রে লোড p1 আর k2 লোডটা k2 স্প্রিংটার ক্ষেত্রে লোড হচ্ছে p2। তাহলে এখানে বলবো p ইকুয়াল টু p1 প্লাস p2। এবারে p মানে এবার তাহলে p1 প্লাস p2 বলছি, তাহলে p মানে যে p1 এর জায়গায় আমি বলতে পারছি p1 হচ্ছে এই স্প্রিংটার লোড, এর 1 নম্বর স্প্রিংটার বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ তার স্টিফনেস হচ্ছে k1 এবং তার ডিফ্লেকশন ধরে নিচ্ছি সবার ডিফ্লেকশন ডেল্টা দুটোরই। তাহলে তাহলে এই স্প্রিংটার ক্ষেত্রে কত হবে, p1 মানে হচ্ছে k1 ডেল্টা, কারণ আমরা জানি যে p মানে k1 মানে ছিল k1 মানে হবে p1 বাই ডেল্টা হবে। তাহলে p1 এর জায়গায় লিখলাম k1 ইন্টু ডেল্টা, আর p2 জায়গায় লিখছি আমি k2 ইন্টু ডেল্টা। তাহলে ডেল্টা কমন নিয়ে লিখলাম k1 প্লাস k2, বা এখান থেকে লিখলাম p বাই ডেল্টা সমান k1 প্লাস k2।
বা কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে এই দেখো এই ধরনের, এবার যদি তিনখানে স্প্রিং থাকতো তাহলে K1 প্লাস K2 প্লাস K3 এইভাবে হতো। এই জিনিসটা তোমরা পড়েছ স্প্রিং এর ক্ষেত্রে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন সিরিজে ছিল। রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকে মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে বা রোধ, সেক্ষেত্রে শ্রেণী সমবায় থাকলে বা সিরিজে থাকলে তখন R1 প্লাস R2 প্লাস R3 হতো। স্প্রিং এর হ্যাঁ ক্ষেত্রে স্যার। উল্টোটা, প্যারালালে থাকলে K1 প্লাস K2 প্লাস K3। আর মানে মনে রাখবি রেজিস্ট্যান্সের সঙ্গে স্প্রিং এর কনসেপ্টটা উল্টো, ওর প্যারালালটা এর সিরিজের সঙ্গে সমান আর ওর সিরিজটা প্যারালালের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এটা এইটুকু পর্যন্ত। এরপর হচ্ছে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং উইথ অ্যাক্সিয়াল মোমেন্ট। এই জিনিসটা মানে যেটা এরপরে যেটা বলছি এই জায়গাটা কোনোদিন পরীক্ষা আজ পর্যন্ত পড়েনি, তবুও বলে দিলাম, সিলেবাসেও নেই দেখবে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং উইথ অ্যাক্সিয়াল মোমেন্ট। তবু দেখে রাখো যখন আছে বইয়ে, বিভিন্ন বই আছে এটা। Consider a closely coiled spring is fixed at one end and an axial moment M is applied at the other end। ছবিটা দেখাচ্ছি এটা বুঝতে পারবে। এই দেখো এই স্প্রিংটা ক্ষেত্রে এখানে কোনো লোড কাজ করছে না, মানে মানে আগের ডায়াগ্রামটা যেটা দেখলাম শুধুমাত্র এখানে কি ওয়ারে এখানে পি ফোর্স কাজ করছিল, পি লোড। এখানে শুধু হচ্ছে কি এম অ্যাক্সিয়াল মুভমেন্ট, মানে এম মুভমেন্ট কাজ করছে, একদম একদম রোটেট করেছি, মানে কয়েলটাকে ধরে আমি ঘোড়া মোচড় মারছি। যে সুশান্ত সামন্ত এতক্ষণে জয়েন করছে। দেখো তাহলে এম মুভমেন্ট কাজ করছে। এবার এখানে একটা জিনিস কি হতে পারে, এম মুভমেন্ট কাজ করা বলে দেখো যদি একটা স্প্রিংকে ধরে আমি এইভাবে যদি যদি জাস্ট বাইরের এন্ডে ধরে মোচড়ানোর চেষ্টা করি, তাহলে কি হতে পারে, স্প্রিংটার দুটো কন্ডিশন হতে পারে। মানে দু ধরনের টুইস্ট নির্ভর করছে, একটা ক্লক ওয়াইজ ঘোরাতে পারি বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে পারি। যে ধরো আমি দুটো ফেনোমেনন হতে পারে। একটা ক্ষেত্রে হতে পারে কি এর মিন রেডিয়াস যেটা আর আছে সেই মিন রেডিয়াসটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, মানে ধরো তাহলে কি ধরো এইরকম আছে, আমি ধরো এরকম করে ঘোরালাম, ঘোরাতে গিয়ে কি হলো, তাহলে এর রেডিয়াসটা আরো বেড়ে গেল, ফাঁকটা তাহলে কি হলো, নাম্বার অফ টার্নটা কমে যাবে সেক্ষেত্রে। মানে ধরো 10খানা পাক ছিল, ধরো আমি আরো ঘুরিয়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে আরো স্প্রিংটা বড় হয়ে যাবে কিন্তু নাম্বার অফ টার্নটা কমে যাবে। আবার আরেকটা কন্ডিশন হতে পারে, যদি আমি আরো উল্টো দিকে এইদিকে ভিতরের দিকে ঘোরাই, দেখি নাম্বার অফ টার্ন বেড়ে যাবে কিন্তু রেডিয়াসটা কমে যাবে, এই মেইন রেডিয়াসটা কমে যাবে এই অ্যাক্সিয়াল মুভমেন্টের ক্ষেত্রে। অ্যাক্সিয়াল মুভমেন্টের দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে যদি রেডিয়াসটা কমে যায় তাহলে নাম্বার অফ টার্ন মানে নাম্বার অফ পাক বেড়ে যাবে। আবার যদি নাম্বার অফ পাক কমাতে হয় তাহলে রেডিয়াসটা বেড়ে যাবে। মানে রেডিয়াস যদি মানে দেখবে তোমরা একটা স্প্রিংকে দেখতেই পারো, তোমার ধরো একটা ঘরে স্প্রিং আছে, তুমি জাস্ট ধরে এরকম অ্যাক্সিয়াল মুভমেন্ট কাজ করবে, দেখবে স্প্রিংটা দেখবে একটু দেখবে ডায়ামিটারটা বেড়ে গেল কয়েলের, তখন দেখবে নাম্বার অফ টার্নটা অটোমেটিক কমবে। আবার উল্টো দিকে ঘোরাও, দেখবে নাম্বার অফ টার্নটা বেড়ে গেল কিন্তু তোমার মেইন রেডিয়াসটা কমে যাবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারবো কি, দুটো ক্ষেত্রে মানে রেডিয়াস কমুক বা বাড়ুক, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে মোমেন্ট অ্যাপ্লাই হওয়ার পূর্বে, বিফোর অ্যাপ্লিকেশন অফ মোমেন্ট, রেডিয়াস ছিল আর, মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে এম, এবং নাম্বার অফ কয়েল বা নাম্বার অফ টার্ন হচ্ছে এন, ছোট হাতের এন। এবার মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে, আফটার অ্যাপ্লিকেশন অফ মোমেন্ট রেডিয়াস চেঞ্জেস টু আর ড্যাশ, আর ড্যাশ হচ্ছে নিউ রেডিয়াস, আর নাও লেন্থ, তাহলে এবং টার্ন ইনক্রিজেস ফ্রম এন টু এন ড্যাশ, মানে এখানে দেখানো হচ্ছে ছবিতে টার্নটা বেড়েছে এবং রেডিয়াসটা কমেছে, তাহলে টার্নটা চেঞ্জ হচ্ছে এন থেকে এন ড্যাশ, মানে তোমার নতুন। এবার হচ্ছে লেন্থ অফ স্প্রিং অয়েল, কিন্তু লেন্থ অফ স্প্রিং অয়েলটা চেঞ্জ হবে না। তো এটা কথা হচ্ছে এল মানে যে 2 পাই আর এন যা ছিল আগেও, এখন হচ্ছে 2 পাই আর ড্যাশ এন ড্যাশ। কারণ তুমি অ্যাক্সিয়াল মোমেন্ট অ্যাপ্লাই করা বলে কি হবে, তো কখনোই তোমার লেন্থের চেঞ্জ হচ্ছে না, লেন্থ বাড়ুক বা কমুক এই লেন্থটা তো চেঞ্জ হচ্ছে না, মানে টার্ন বাড়ুক। তুমি তুমি একটা দুজন সমান মাপের একটা তার নিয়েছো, কেউ 10, কেউ ধরো 100 মিলিমিটার, কেউ ধরো 10খানা পাক দিয়েছো, কেউ 20খানা পাক দিয়েছো। এবার 20খানা যে পাক দিয়েছে তার অটোমেটিক রেডিয়াসটা কম হবে, যে 10খানা পাক দিয়েছো তার রেডিয়াসটা বড় হবে। আলটিমেটলি লেন্থ কিন্তু দুটো ক্ষেত্রে সেম। এবার তাহলে এখান থেকে লিখতে পারবো আমি, এই ইকুয়েশন থেকে দেখো লিখতে পারি, তাহলে আমি এলটা যদি এইদিকে নিয়ে আসি, মানে প্রথম মানে এখানে দুটো ইকুয়েশন, একবার এল মানে হচ্ছে 2 পাই আর এন, আর একবার এল মানে হচ্ছে 2 পাই আর ড্যাশ এন ড্যাশ। তাহলে এখান থেকে বলতে পারবো কি
1 by r equal to 2 pi n by l। আবার সেকেন্ড ইকুয়েশন l মানে 2 pi r ড্যাশ n ড্যাশ বলতে পারো 1 by r ড্যাশ ইকুয়াল টু 2 pi n ড্যাশ by l। এবার আমরা একটা জিনিস দেখেছি m by i ইকুয়াল টু e ইনটু চেঞ্জ অফ কার্ভেচার বা e by r ছিল, মানে রেডিয়াস অফ কার্ভেচার, এখানে হচ্ছে চেঞ্জ অফ কার্ভেচার। তাহলে এখান থেকে লিখছি আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সেকশন অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস বেন্ডিং স্ট্রেসে পড়েছিলাম। তাহলে ই ইন্টু 1 বাই আর ড্যাশ মাইনাস 1 বাই আর চেঞ্জ অফ কার্ভেচারটা, আগে 1 বাই আর এটা চেঞ্জ হচ্ছে, তাহলে ই ইন্টু 1 বাই আর ড্যাশ আর 1 বাই আর এটা ভ্যালুগুলো লিখলাম, এখানে পুট করলাম, পুট করে এটা পেলাম 2 পাই, 2 পাইটা কমন গেল, এন বা এলটা কমন গেল, এন ড্যাশ মাইনাস এন। তাহলে এম মানে পেলাম 2 পাই ই আই বাই এল ইন্টু এন ড্যাশ মাইনাস এন। এবার ধরে নিচ্ছি ফাই বি দা টোটাল অ্যাঙ্গেল অফ বেন্ড অর অ্যাঙ্গেল অফ রোটেশন অফ ওয়ান এন্ড অফ দ্য স্প্রিং, মানে টোটাল অ্যাঙ্গেল অফ বেন্ড, এটা মনে রাখবে ফাইটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, এবার ফাই মানে হবে 2 পাই এন ড্যাশ মাইনাস এন, এটা ফর্মুলা আছে মনে রাখতে হবে, 2 পাই এন ড্যাশ মাইনাস এন ফাই। এবারে এন, এবারে এখান থেকে এন এই ভ্যালুটা রিপ্লেস করছি, এন ড্যাশ মাইনাস এন এর ভ্যালুটা দেখো এখান থেকে, এই যে 2 পাই এন ড্যাশ মাইনাস মানে এন কত হবে, তাহলে এটা মানে এম এল বাই ই আই, এখান থেকে 2 পাই ইন্টু ব্র্যাকেটের মধ্যে এন ড্যাশ মাইনাস এন ইকুয়াল টু কোনাকুনি গুণ করছি এম এল বাই ই আই, সেটা লিখেছি আমি এখানে এম এল বাই ই আই। তাহলে টোটাল অ্যাঙ্গেল অফ বেন্ড পেলাম এম এল বাই ই আই। এবার এটা ডিফারেন্সিয়েশন করছি অ্যাবাউট রেসপেক্ট টু এল, ডি ফাই ডিএল মানে এম বাই ই আই। তাহলে এখান থেকে আমি কনক্লুশন ড্র করতে পারবো, the change of angle with respect to length is a constant, মানে লেন্থের রেসপেক্টে অ্যাঙ্গেল অফ মানে অ্যাঙ্গেলের চেঞ্জটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, কারণ এমটা কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট। স্ট্রেন এনার্জি হাফ এম ইন্টু ফাই, ম্যাক্সিমাম স্ট্রেস হবে 32 এম বাই পাই ডি কিউব। এটা নর্মালি কোনোদিন পরীক্ষায় পড়ে না, বিভিন্ন বই আছে বলে বলে দিলাম, ঠিক আছে, একটু দেখে রাখার জন্য যদি মানে। এবার সিলেবাস এইটুকুই শেষ। এবার দেখো কি কি অঙ্ক এসছে এখানে। অঙ্ক এসছে ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং হ্যাজ 24 টার্নস অফ ওয়ার ডায়ামিটার 22 মিলিমিটার। দেখো এই লাইনটা শুধু একটা লাইন বললাম, এ ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং হ্যাজ 24 টার্ন। 24 টার্ন মানে কি 24 খানা পাক আছে, মানে ছোট হাতের এন মানে হচ্ছে 24, 24 অফ ওয়ার ডায়ামিটার 22 মিলিমিটার, মানে হচ্ছে ছোট হাতের ডি মানে তারের ডায়ামিটার 22 মিলিমিটার, মানে ছোট হাতের ডিটা হচ্ছে 22। The mean radius of the coil is 100 millimeter. The mean radius মানে হচ্ছে বড় হাতের আর, mean radius of the coil is 100 mm, বড় হাতের আরটা হচ্ছে 100 মিলিমিটার। Find the maximum stress, মানে কি টাও বের করতে বলেছে, ম্যাক্সিমাম স্ট্রেস বা টাও ম্যাক্স যা বলবে। and elongation of the spring মানে হচ্ছে ডেল্টা under an axial load of 2 kilonewton, P হচ্ছে 2 কিলোনিউটন 2, তাহলে পি এর মান দেওয়া আছে, আর টেক জি ইকুয়াল টু 80 জিপিএ, মানে জিটা দেওয়া আছে 80 জিপিএ, মানে মডুলাস অফ রিজিডিটি। তাহলে কি কি প্রথম দিকে এই কি দেওয়া আছে আমার, এন এর মান দেওয়া আছে ছোট হাতের এন, দেখো এখানে তাই লিখেছি গিভেন ডেটা, নাম্বার অফ টার্ন এন দেওয়া আছে, ডি দেওয়া আছে, আর দেওয়া আছে, পি দেওয়া আছে, মডুলাস অফ রিজিডিটি দেওয়া আছে। দেখো এককগুলো খেয়াল রাখবে, দেখো সব মিলিমিটারে আছে, তার জন্য আমি জিপিএটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে করে নিলাম, যেহেতু আমার লোডটাও নিউটনে করেছি, কিলো নিউটন থেকে নিউটনে কনভার্ট করেছি। তাহলে শিয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ফর্মুলা যেটা ছিল 16 টি বাই পাই ডি কিউ, টি মানে পি ইন্টু আর, একটু আগে দেখলাম আমি এই ফর্মুলাটা, যেটা বললাম কাজে লাগবে। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস 16 পি আর বাই পাই ডি কিউ, তাহলে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, ডি দেওয়া আছে, এটা পেয়ে গেলাম। ম্যাক্সিমাম ইলংগেশন বললাম মনে রাখতে হবে ডেল্টার ফর্মুলাটা 64 পি আর কিউব এন বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, বললাম এই বড় ফর্মুলাটা মনে রাখা দরকার আছে, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। 64 পি আর কিউব এন বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4, সব ভ্যালুগুলো দেওয়া আছে, পুট করলেই আমার মান বেরিয়ে গেলে 164 মিলিমিটার। তারপরে কি এসছে দেখি, the mean diameter of a closed coil helical spring is 6 times the diameter of the wire. কি বলছে, the mean diameter of a closed coil helical spring, মানে mean diameter মানে হচ্ছে বড় হাতের ডি, একটা closed coil helical spring আছে যা বড় হাতের ডি is 6 times the diameter of the wire. ওয়্যার মানে তারটা যে আছে ছোট হাতের ডি তার 6 গুণ
মানে বড় হাতের ডি ইকুয়াল টু ছোট হাতের 6d। দেখো সেটা লিখেছি, দ্য মিন ডায়ামিটার অফ ক্লোজ টু হেলিক্যাল স্প্রিং ডি ইকুয়াল টু 6d। দেখো এখানে লেখা হয়েছে ডি ইকুয়াল টু 6d, যেটা বলেছে 6 টাইমস ওয়ার ডায়ামিটার। ইট ইজ এক্সটেন্ডেড বাই 60 mm, মানে হচ্ছে ডেল্টা, ডেল্টা হচ্ছে আমার 60 মিলিমিটার। এখানে লেখা আছে ডিফ্লেকশন ডেল্টা মানে 60 মিলিমিটার। আন্ডার এ পুল অফ 550 নিউটন, লোড বিটা হচ্ছে 550 নিউটন দেওয়া আছে। ইফ দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস ইজ 350 mn পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে তোমার টাউ ম্যাক্স দেওয়া আছে 350 MPa বা মেগা নিউটন পার মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ওয়্যার, মানে হচ্ছে ছোট হাতের ডিটা বের করতে হবে, এন্ড দ্য নাম্বার অফ কয়েল মানে এন বের করতে হবে। জি এর মান দেওয়া আছে 84 × 4 GN পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে বের করবো, প্রথমে যখন কি লিখেছি ডি ইকুয়াল টু 6d, তাহলে আর মানে হচ্ছে 3d, এটা বের করেছিলাম কারণ ডি এর অর্ধেক আর। এবার আমাকে এখানে বের করতে হবে ওয়্যার ডায়ামিটার আর নাম্বার অফ টার্ন। তাহলে উই নো টাও মানে হচ্ছে 16 PR বাই পাই ডি কিউব। টাও এর মান দেওয়া আছে 350, 16 পি এর মান দেওয়া আছে 550, আর মানে যে 3d পাই ডি কিউব। তাহলে এখান থেকে ডি মানে পেয়ে গেলাম 4.9, বের করতে বলেছে, হয়ে গেল। আবার একটা প্রবলেম জেনে নিই, স্প্রিং এর ডিফ্লেকশনের ডেল্টা মানে হচ্ছে 64 PR কিউব n বাই জি ডি টু দি পাওয়ার 4। ডেল্টা মানে হচ্ছে 60, দেওয়া আছে 64, এই ভ্যালুগুলো বসালাম, তাহলে এখান থেকে এন এর মান পেয়ে গেলাম 26.1। ঠিক আছে, প্রায় 26ই দেখতে পাবো, কারণ 26.1 তো টার্ন হয় না, নর্মালি এটা পূর্ণ সংখ্যাতেই করা হয়। এইটুকু যা লিখবে কোনো অসুবিধা নেই, এইটুকু করলে যথেষ্ট। তারপরে কি বলেছে, এই যে লোডটা বলা আছে, ওই মেঘা এইটা এটার কোনো টার্মটা চেঞ্জ হবে না? হ্যাঁ লোডটা দেওয়া আছে, দেখো তোমার এটা 500 নিউটন আছে, 550 নিউটন আছে। হ্যাঁ শিয়ার স্ট্রেসটা যেটা, পি হচ্ছে 550, এই দেখো 550 পি। আর শিয়ার শিয়ার স্ট্রেসটা হ্যাঁ বলো, 350 মানে মেগা নিউটন পার মিটার, ওটা চেঞ্জ হবে না? ইয়েস 350 মেগা নিউটন পার মিটার স্কোয়ার, তাও দেওয়া আছে। এইটাকে যদি আমি কনভার্ট করতে হয় মিলিমিটার, তাহলে 350 × 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ারটা আমি কনভার্ট করছি মিলিমিটারে, তাহলে 10⁶ হয়েছে। তাহলে 350 মেগা নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 350 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। দেখো এটা লেখা উচিত ছিল, এটা তো একবার ডাইরেক্ট করা হয়েছে বলে এখানে 350 লিখেছি, কারণ হচ্ছে কি ডিটা এখানে মিলিমিটার লিখেছি। যদি আমি 350 মেগা নিউটন পার মিলিমিটার করতাম এটা ডাইরেক্ট, তাহলে কি 350 মেগা নিউটন পার মিটার করতে গেলে পিটাকে আমার তাহলে মেগা নিউটন আমরা 0.55 নিউটন হতো, ডিটা হতো তাহলে অন্য এককে বেরোতো, মিটারে বেরোতো। কিন্তু অ্যাকচুয়ালি মনে রেখো একটা জিনিস, যখন মেগা নিউটন পার মিটার স্কোয়ার থাকে তখন একই ভ্যালু হয়ে যাবে, এটা ইকুয়াল টু নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে লেন্থটা হচ্ছে মিলিমিটার কনভার্ট করে নিলাম আর লোডটাকে নিউটনে রাখলাম। এই জিটা খেয়াল করবে, যখন জিপিএ থাকে, জিপিএ থাকলে 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। 10⁹ হয় নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু মিটারটা তো মিলিমিটার কনভার্ট করছে। তুমি মেগাটাকে 10⁶ দিয়ে গুণ করলে নিউটন হয়ে যাবে, ঠিক আছে ফাইন, কিন্তু মিটারটাকে তো আবার মিলিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিলিমিটার কনভার্ট করলে তখন আবার কি 10⁶ দিয়ে গুণ করতে হবে, গুণ করে 10⁶ কেটে গেল, তাহলে ওইটাই পড়ে থাকলো, 350ই পড়ে থাকলো। ওই জন্য আমার এটা ম্যাক্সিমাম দেখবে তোমার মানে স্পেন্ডোমিটারের অঙ্কগুলোতে সব নিউটন, মানে লোডের এককগুলো নিউটনে থাকে, আর ডিফ্লেকশনের এককগুলো সব মিলিমিটারে থাকে। ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট অঙ্ক হচ্ছে এ ক্লোজ কয়েলড হেলিক্যাল স্প্রিং ইজ টু হ্যাভ স্টিফনেস অফ 1 নিউটন পার সেন্টিমিটার। কে এটা হচ্ছে 1 নিউটন পার সেন্টিমিটার, মানে তোমার স্টিফনেস ভ্যালু কে এর মান অফ কম্প্রেশন হয়েছে আন্ডার এ ম্যাক্সিমাম লোড অফ 50 নিউটন, 50 নিউটন হচ্ছে লোড। তাহলে পি পেলাম আর কে পেলাম, তাহলে ডেল্টা পেয়ে যাবো। ডেল্টা মানে পি বাই কে জানি, বা কে সমান পি বাই ডেল্টা, তাহলে এখান থেকে আমি ডেল্টা মানটা বের করতে পারবো। অ্যান্ড এ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস 6000 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, মানে টাওয়ের মানটা আছে 6000।
টাও দেওয়া আছে, ঠিক আছে। দ্য সলিড লেন্থ অফ দ্য স্প্রিং ইজ 45 মিলিমিটার, সলিড লেন্থ হচ্ছে 45 মিলিমিটার, মানে এন ইন্টু ডি 45, মানে মানে এন ছোট হাতের এন ছোট হাতের ডি। দেখলাম সলিড লেন্থের ফর্মুলাটা এর আগে দেখলাম যে এন ইন্টু ডি হয়। তারপর কি বলছে, ফাইন্ড ডায়ামিটার অফ ওয়্যার, মানে ছোট হাতের ডিটা বের করতে হবে, মিন ডায়ামিটার অফ কয়েল বড় হাতের ডি বের করতে হবে, অ্যান্ড নাম্বার অফ কয়েলস রিকোয়ার্ড মানে এন বের করতে হবে। যেখানে জি দেওয়া আছে 8 × 10⁶ নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে দেখো কি কি ডেটা দেওয়া আছে, গিভেন ডেটা হচ্ছে স্টিফনেস বললাম কে দেওয়া আছে 1 নিউটন পার সেন্টিমিটার, এটাকে করলাম 0.1 নিউটন পার মিলিমিটার, মানে সেন্টিমিটারটাকে মিলিমিটার করলাম, তাহলে 1 সেন্টিমিটার মানে 10 মিলি, মানে তোমার 10 মিলিমিটার, তার মানে 0.1 হয়ে গেল, এটা 0.1 নিউটন পার মিলিমিটার। লোড পি হয়েছে 50 নিউটন, শিয়ার স্ট্রেস তাও মানে 6000 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 60 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেন্টিমিটার থেকে মিলিমিটার কনভার্ট করেছি। এবার হচ্ছে তোমার এগুলো বললাম, এন হচ্ছে নাম্বার অফ টার্ন, ডি হচ্ছে ডায়ামিটার অফ ওয়্যার, বড়দের ডি মিন ডায়ামিটার অফ কয়েল, আর হচ্ছে মিন রেডিয়াস অফ কয়েল। এবার যেটা বললাম এন ইন্টু ডি মানে 45 দেওয়া আছে, বা এন মানে হচ্ছে 45 বাই ডি 45 বাই ডি। এবার আমরা জানি ডেল্টা মানে হচ্ছে 64 পি আর কিউব এন বাই জি ডি টু দি পাওয়ার 4, মানে ডিফ্লেকশন অফ স্প্রিং হয়, যেটা এর আগে ফর্মুলাটা দেখলাম। এবং কে মানে হচ্ছে পি বাই ডেল্টা, তাহলে কে এর মান বসালাম 0.1 ইকুয়াল টু পি বাই ডেল্টা, বা ডেল্টা মানে হচ্ছে 500 মিলিমিটার, এখান থেকে পাচ্ছি। আবার টাও মানে জানি 16 পি আর বাই পাই ডি কিউব, টাও এর মান আগে দেওয়া আছে 60, 16 ইন্টু পি দেওয়া আছে 50 আর বাই পাই ডি কিউব। তাহলে এখান থেকে আমি রিপ্লেস করছি ডি কিউব বাই আর মানে 4.25, এই যে ফর্মুলা দেখো ডি কিউব আর আর দুটো আননোন, বাকি সব ভ্যালু দেওয়া আছে। তাহলে ডি কিউব আর বাই আর মানে 4.25, বা আর মানে হচ্ছে ডি কিউব বাই 4.25। এবার হচ্ছে এখানে ডেল্টা মানে হচ্ছে 64 পি আর কিউব এন বাই জি ডি টু দি পাওয়ার 4। তাহলে অত এখানে কি বলছি, ডেল্টা জায়গায় 500 বসালাম, ইকুয়াল টু 64 পি মানে 50 আর কিউব জানি না, এন মানে হচ্ছে দেখো কি বসিয়েছি এন এর জায়গাটা, এই যে আগেই বের করলাম, এন মানে হচ্ছে 45 বাই ডি 45 বাই ডি আগেই পেলাম, সেইটা আমি এখানে বসাচ্ছি, এন এর জায়গায় বসালাম 45 বাই নিচে ডি চলে এলো, বা ডি মানে জি ডি টু দি পাওয়ার 4 ছিল, ডি টু দি পাওয়ার 5 করে দিয়েছি, একবার ডিটা গুণ করে দিয়েছি। আর জি এর মানটা বসিয়ে দিয়েছি 8 × 10⁴, মানে তোমার মডুলাস অফ রিজিডিটি দেওয়া আছে, জিটা দেখো দেওয়া আছে এখানে আমার, দেখো 8 × 10⁶ দেওয়া ছিল সেন্টিমিটার স্কোয়ার, ওটাকে মিলিমিটার স্কোয়ার করার জন্য 8 × 10⁴ হয়ে গেছে ওটা, ঠিক আছে। একদম ডাইরেক্ট রিপ্লেস করে দিয়েছিলাম, মানে 10⁶ থেকে 10⁴ করে লিখেছি, যেহেতু মিলিমিটারে নিয়েছি বলে এটাকে। তাহলে আমি এখানে তাহলে কি এই ইকুয়েশনটাতে তাহলে এইভাবে সবগুলো পুট করলাম, পুট করার পর 500 ইকুয়াল টু 64 × 50 ইন্টু, এবার আর মানে কত দেখো, আর মানে এখানে লিখলাম এটাকে বের করেছি ডি কিউব বাই 4.25, আর এর জায়গায় ভ্যালুটা লিখলাম ডি কিউব বাই 4.25 তার কিউব ইন্টু 45 বাই 8 × d⁴, এই 10⁴ × d⁵। তাহলে এই ইকুয়েশন থেকে আমি সবগুলো আছে, একটু ডিটা একমাত্র আননোন, তাহলে ডি এর মান বেরিয়ে গেল 12.1। এবার ডি বেরিয়ে গেলে সবগুলো বেরিয়ে যাবে, এন বেরিয়ে যাবে, আর বেরিয়ে যাবে, বিভিন্ন ইকুয়েশন বসালে আর আর মানে ডি কিউব বাই 4.25 বসালাম, এন মানে হচ্ছে 45 বাই ডি ওখানে বসালাম, তাহলে প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে কি আছে, এগুলো সব পুরোনো সালে কোনো না কোনো বছর পড়েছে। A closely coiled helical spring made of 8 millimeter diameter round wire is subjected to an axial load of 300 Newton. একটা closely coiled helical spring আছে 8 মিলিমিটার ডায়ামিটার, সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল লোড 300 নিউটন লোড কাজ করছে, পি হচ্ছে 300 নিউটন। ডিটারমাইন দ্য মিন কয়েল রেডিয়াস, মানে হচ্ছে বড় হাতে আর বের করতে হবে, অ্যান্ড নাম্বার অফ কয়েল মানে এন বার করতে হবে। স্প্রিং স্টিফনেস 20 নিউটন পার মিলিমিটার, মানে কে দেওয়া আছে, শিয়ার স্ট্রেস টাও দেওয়া আছে, আর জিটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাবে কে মানে পি বাই ডেল্টা, আবার কে এর মান দেওয়া আছে বললাম 20,
পি মানে হচ্ছে আমার কত বললাম 300 বসিয়েছি বাই ডেল্টা মানে পেলাম তাহলে 15, টাও মানে হচ্ছে 16 PR বাই পাই ডি কিউব, টাও মানে দেওয়া আছে দেখো এখানে বললাম 80 বসালাম, 16 পি মানে দেওয়া আছে 300 আর বাই পাই ডি কিউব, ডি মানে দেওয়া আছে প্রথমে 8 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমার এখানে বসালে আমার মিন কয়েল রেডিয়াস আর মানে পেলাম 26.8 মিলিমিটার। এবার ডেল্টা মানে হচ্ছে 64 পি আর কিউব এন বাই জি ডি টু দি পাওয়ার 4, সব ভ্যালুগুলো পর্ব বসিয়ে যাবো, তাহলে এখান থেকে এন এর মান পেয়ে যাবো, যেহেতু ডেল্টা দেওয়া ডেল্টা আমার পেয়ে গেছি আগে এখান থেকে, এটা একটা পেলাম। এবার কি আছে, এ ক্লোজলি কয়েলড helical spring is made out of 10 millimeter diameter steel wire. The coil consists of 10 complete turns with a mean diameter of 120 millimeter. The spring carries an axial pull of 200 Newton. Assume G equal to 80 GPa. কি বার করতে হবে, ফাইন the maximum shear stress induced, the deflection of the spring stiffness, the strain energy. তাহলে দেখো এগুলো সব একই রকমের অঙ্ক, শুধু বিভিন্ন ডেটাগুলো চেঞ্জ হয়েছে। যেটা দেওয়া আছে ক্লোজলি কয়েল হেলিক্যাল স্প্রিং মেড আউট অফ 10 মিলিমিটার ডায়ামিটার স্টিল ওয়্যার, মানে ছোট হাতের ডিটা হচ্ছে 10 মিলিমিটার দেওয়া আছে। দ্য কয়েল কনসিস্ট অফ 10 কমপ্লিট টার্ন, মানে এন মানে হচ্ছে 10, মিন ডায়ামিটার মানে বড় হাতের ডি 120, তাহলে বড় হাতের আর মানে হচ্ছে 60। দ্য স্প্রিং ক্যারিজ এন অ্যাক্সিয়াল পুল, মানে পি মানে হচ্ছে 200 নিউটন, আর জি হচ্ছে 80 জিপিএ, মানে 80 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার তাহলে শিয়ার স্ট্রেস টাউটা বের করতে হবে, টাউ মানে হচ্ছে দেখো প্রথম ফর্মুলা 16 পিআর বাই পাই ডি কিউব, সব দেওয়া আছে। পি হচ্ছে দেখো দেওয়া আছে এখানে, পি মানে হচ্ছে তোমার 200, আর মানে বললাম আর মানে হচ্ছে 60, ঠিক আছে। এটা ভুল আছে, 160 হয়ে গেছে, শুধু 60 হবে, এটা একটা বাদ হবে, ঠিক আছে। পি ইন্টু আর বাই পাই ডি কিউব, ডি মানে হচ্ছে 10 প্রথমে পেয়েছি, তাহলে এটা পেলাম। দ্য ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং ডেল্টা মানে হচ্ছে 64 পি আর কিউব এন বাই জি ডি টু দ্য 4, পি জানি আর জানি, আর মানে হচ্ছে 60, এন মানে এন হচ্ছে 10, এটা 600 লিখে যায়, টাইপে ভুল হয়েছে এগুলো, জি ডি টু দি পাওয়ার 4, তাহলে এটা পেলাম ডেল্টা মান। স্টিফনেস অফ দ্য স্প্রিং, স্টিফনেস মানে যে পি বাই ডেল্টা বার করলাম। স্টিফনেসের একক হচ্ছে নিউটন পার মিলিমিটার, যেহেতু পি বাই ডেল্টা মানে লোডের একক বা ডিফ্লেকশনের একক, আর নিউটন পার মিলিমিটার হচ্ছে স্টিফনেসের একক। স্ট্রেন এনার্জি মানে হচ্ছে হাফ পি ইন্টু ডেল্টা, পি জানি ডেল্টা জানি, হাফ বাই করলাম, তো এটা পেয়ে গেলাম নিউটন মিলিমিটার এককটা। পি এর একক নিউটন, ডেল্টা একক মিলিমিটার, তার এককটা হলো নিউটন মিলিমিটার। তারপরে কি আছে, a closely coiled helical spring is made up of 10 millimeter diameter steel wire having 10 coils with 80 mm mean diameter. এর কি বলছে, তাহলে a closely coiled helical spring is made up of 10 millimeter diameter steel wire, ছোট হাতের ডি হচ্ছে 10 মিলিমিটার, having 10 coils, n হচ্ছে 10, with 80 mm mean diameter, মানে বড় হাতের ডি হচ্ছে 80। if the spring is subjected to an axial twist of 10 kilonewton মিলিমিটার, মানে হচ্ছে এম, যেটা তোমার পরের দিন লাস্টে দেখালাম যে ডেরিভেশনটা বললাম কোন আসে না, সেটা অ্যাক্সিয়াল মোমেন্ট কাজ করছে 10 কিলোনিউটন মিলিমিটার, মানে এমটা বড় হাতের এম। determine the bending stress and increase in number of turn, মানে n dash minus n, কত টার্ন বাড়ছে। ই দেওয়া হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর জি দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা দেখো, এই ভ্যালুগুলো দেওয়া আছে, লিখলাম। এবার আমাদের ওই ফর্মুলা দিলে এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই বা সিগমা বাই ওয়াই কোন দিকে বসাবো, এম এর মান দেওয়া আছে, আই বের করব, আই এর মানটা আগে বের করতে হবে এখান থেকে, যেহেতু তোমার এই 10 মিলিমিটার ওয়ার, তাই পাই ডি টু দ্য 4 বাই 64, করে আইটা বের করব বাই এফ বাই ওয়াই, ওয়াই মানে হচ্ছে তোমার 8টা হবে, ঠিক আছে। এখান থেকে করে এফ এর মান বার করবে, বার করার পর থিটা মানে হচ্ছে এম এল বাই ইআই যেটা দেখালাম। এবারে এম এল মানে যে 2 পাই আর এন,
ই বাই আই, আই মানে যেটা বললাম পাই ডি টু দ্য 4 বাই 64 রেডিয়ান, ইনক্রিজ ইন নাম্বার অফ টার্ন ইনডেক্স মাইনাস এন, এটা কিন্তু বার করবো। তাহলে ওই নদের থিটা ইকুয়াল টু বা ফাই, ওই ফর্মুলা দিলাম ফাই দেখেছিলাম, ফাই মানে হচ্ছে 2 পাই ইনডেক্স মাইনাস এন, ফাই মানে পেলাম 0.256 রেডিয়ান, 2 পাই ইনডেক্স মাইনাস, তাহলে ইনডেক্স মাইনাস এন মানে 0.04, এতটুকু পরিমাণ আমার বাড়বে। তারপর দেখো টু ক্লোজ কয়েল কনসেন্ট্রিক হেলিক্যাল স্প্রিং, মানে দুটো কনসেন্ট্রিক স্প্রিং আছে একই সেন্টার, মানে হচ্ছে প্যারালাল স্প্রিং, আর উন্ড আউট অফ দ্য সেম ওয়্যার। এবার হচ্ছে wound out of the same wire, circular in cross section, circular section, and support a compressive load 1000 নিউটন, 1000 নিউটন লোড সাপোর্ট করছে। The inner spring consists of 20 tons and mean diameter 160 millimeter, and the outer spring has 18 tons and mean diameter 200 millimeter. Calculate the maximum stress produced in each spring if the diameter of the wire is 10 millimeter. Diameter of spring wire 10 millimeter, number of coil in outer spring 18, ইনার স্প্রিং 20, মানে কনসেন্ট্রিক মানে একটা স্প্রিং বাইরে আছে একটা স্প্রিং ভেতরে আছে, এই বাইরে ভিতরে থাকার ফলে এটা প্যারালাল কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে, মানে লোডটা শেয়ার হয়ে যাবে। রেডিয়াস অফ আউটার স্প্রিং, রেডিয়াস অফ ইনার স্প্রিং করলাম, মানে যেহেতু ডায়ামিটার গুলো দেওয়া আছে তাই রেডিয়াসটা অর্ধেক হয়ে গেল। লোড হচ্ছে 1000 নিউটন শেয়ার হবে যেটা বললাম P1 এবং P2 তে। Τ1 হচ্ছে শিয়ার স্ট্রেস ইনডিউস ইন আউটার স্প্রিং, L1 ডিফ্লেকশন আউটার স্প্রিং, আর P1 লোড শেয়ার বাই আউটার স্প্রিং। সিমিলারলি ডেল্টা 1 ডেল্টা 2 একই হবে কনসেন্ট্রিক স্প্রিং বলে, মানে প্যারালাল কম্বিনেশন বলে বললাম। ওইভাবে ডেল্টা 1 মানে বার করছি, ডেল্টা 1 বের করেছি 64 পি, মানে ডেল্টা ফর্মুলা 64 পি আর কিউ এন বাই জি ডি টু দ্য 4, এটা বের করলাম। আবার ডেল্টা 2 বের করেছি এখান থেকে 64, এটা ডেল্টা 2 হবে অ্যাকচুয়ালি, ডেল্টা 2 মানে 64 পি2 আর2 কিউব ইন্টু এন2 বাই জি ডি টু দ্য 4, মানে এগুলো সব ডেল্টা 1 ডেল্টা 2 আলাদা করে বের করলাম। যেহেতু বললাম ডিফ্লেকশনাল ইকুয়াল, মানে ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 হবে, কারণ বললাম প্যারালাল কম্বিনেশনে সমান হয়। তাহলে এখান থেকে রিলেশনটা পেলাম P1 ইকুয়াল টু 0.569 P2, আবার P1 প্লাস P2 মানে 1000, তাহলে এখান থেকে রিপ্লেস করে P1 P2 মান পেয়ে গেলাম। এবার টাও মানে হচ্ছে Τ1 মানে হচ্ছে 16 P1 R1 বাই পাই D1 কিউব, Τ2 মানে ওইভাবে হলো। তাহলে দেখো এবার হচ্ছে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে, 185 নিউটন পার মিনিট ইন দ্য ইনার স্প্রিং, আর 260 হচ্ছে আমার, এই সরি মানে আউটারটাতে 185 আর ইনারটাতে 260, ঠিক আছে। এরকম বেশ কিছু অঙ্ক আছে, একই রকম সব মোটামুটি। অঙ্ক আছে বেশ কিছু, সিরিজ অঙ্ক আসেনি কোনোদিন, এখানে খুব একটা কমপ্লেক্স কিছু থাকে না, মানে সালের কোশ্চেনটা দেখিয়ে দেবো কেউ বুঝতে পারবে কিরকম কি এসেছিল, বুঝে দেবে বলে। পুরোনো সেমিস্টার কোশ্চেনগুলো দেখে। দেখো ক্লোজ কয়েল হেলিক্যাল স্প্রিং ইজ মেড বাই 10 মিলিমিটার ডায়ামিটার স্টিল রড, ছোটদের ডিটা হচ্ছে 10 মিলিমিটার, দ্য কয়েল কনসিস্টিং অফ 8 টার্ন, এন হচ্ছে 8, মিন ডায়ামিটার হচ্ছে 100 মিলিমিটার, মানে ডিটা হচ্ছে 100 মিলিমিটার। দ্য স্প্রিং ক্যারিজ এন অ্যাক্সিয়াল পুল অফ 200 নিউটন, পি হচ্ছে 200 নিউটন। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, টাও বের করতে হবে, ইন দ্য রড অ্যান্ড স্ট্রেন এনার্জি স্টোরড বাই দ্য স্প্রিং, জি দেওয়া আছে। তাহলে টাও মানে হচ্ছে 16 পি আর বাই পাই ডি কিউব, 16 পি আর বাই পাই ডি কিউব, এটা টাও এর মান পেয়ে গেলাম। স্ট্রেন এনার্জি ফর্মুলাটা যেটা একদম বের করেছিলাম 32 পি স্কোয়ার আর কিউব এন বাইটা মনে রাখতে হবে, নাও রাখতে পারো, হাফ পি ডেল্টা করে ডেরিভেশন করে নেবে বা হাফ টি থিটা করে করে নিতে পারো, এই ভ্যালুগুলো থেকে পেরিয়ে যাবে, দেখো অন্য কিছু নেই, ঠিক আছে। আর স্প্রিং এর কিছু পড়েনি।
আগের বছর আগের বছর আসেনি আর মোট কথা এই কোশ্চেন গুলো আসে, খুব একটা কমপ্লেক্স কিছু স্প্রিং কোশ্চেন আসে না। ওই যে ফর্মুলাগুলো বললাম স্প্রিং এর ক্ষেত্রে মনে রাখবে, শিয়ার স্ট্রেসের ফর্মুলা মনে রাখবে, ডিফ্লেকশন মানে ডেল্টাটা কত হয় মনে রাখবে, মানে ডেল্টা টাউ আর স্ট্রেন এনার্জি আর স্প্রিং ইন সিরিজ স্প্রিং ইন প্যারালাল, এই কটা ফর্মুলা মনে রাখলে মোটামুটি যে কোনো অঙ্ক করতে পারবে। ঠিক আছে, বাবন বেশ এতক্ষণে জয়েন করছো, তার কথাগুলো বলে হচ্ছে না, স্পিড হচ্ছে, স্পিডটা কেন হয়ে গেছে কথাগুলো, আস্তে আস্তে তো বলছিলাম। বেশ ঠিক আছে, আজকে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও স্ক্রিনশটটা তুলে নিই, স্ক্রিন করে। আজকে স্ক্রিন এর স্যার ইয়েস্টারডে ক্লাসটা কি ইউটিউবে আপলোড করবেন স্যার? হ্যাঁ করে দেবো আমি, দাঁড়াও একটু সময় লাগবে, 2-4 দিন পরে দেখতে পাবে, মানে এত তাড়াতাড়ি পাবে না। আমি মানে ডাউনলোড করতে হবে ওগুলো, তারপর আবার আপলোড করতে হবে, তোকে একটু টাইম লাগবে, সবই আপলোড আচ্ছা করে। স্যার, ঠিক আছে। সে একটু টাইম লাগবে প্রবলেম নেই স্যার, মানে দেরি হলেও করে দেবেন তাহলে সবই সুবিধা হবে আমাদের। শুধু স্ট্রেন হ্যাঁ এনার্জিটা হ্যাঁ পাবে স্যার। না, কারণ স্ট্রেন এনার্জি যখন পড়েছিলাম সেদিন রেকর্ডিং করা যায়নি, সমস্ত হয়েছিল, মানে বেন্ডিং স্ট্রেস আচ্ছা স্যার। আজকে স্প্রিং এগুলো সবই রেকর্ডিং হয়ে যাবে, এই রেকর্ডিং করা আছে। হুম। তার রেকর্ডিংটা স্টপ আর করি। স্যার অন্যান্য সাবজেক্ট গুলো কবে হবে স্যার এখন? হ্যাঁ অন্যান্য সাবজেক্ট গুলো? সবই করা হবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আজকে হয়তো অন্য কিছু করাবেন। না না। এখানে চেক করি। মা দেখেন স্যার কথাগুলো স্পিডে হয়ে গেছে। স্পিড আসলে আগে আগে তোমরা বললে বোঝায়, মানে একদম শেষের দিকে বললে স্পিডটা হয়ে গেছে, আর একটু হয়তো মানে স্লোলি বলা হতো। যাই হোক পরের দিন থেকে আর একটু স্লো বলবো, ঠিক আছে, যখন স্পিড হয়ে বোঝা গেল, কারণ আমি তো বুঝতে পারছি না, তোমরা না বললে এবারে কমেন্ট বক্সে লিখেছো, সেটা তো আমি আর যখন পিডিএফটা আমি শেয়ার করি তখন কিন্তু দেখা যাচ্ছে না সেগুলো আর। স্যার আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো হেডফোনে প্রবলেম হচ্ছিল, ওর জন্য বারবার হেডফোনটা খুলছি আর লাগাচ্ছি। হ্যাঁ মানে সেটা এবার যদি তোমরা আগে একটু মানে মুখে বলতে, এবার চ্যাট বক্সে নাহলে কি একটু মুখে বলতে যেটা একটু স্পিড হচ্ছে, আমি হয়তো আরো একটু মানে স্লো মানে ধীরে 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 বলতাম, যাতে করে মানে আর একটু বোঝা যায় আপনার উদ্দেশ্য। ঠিক আছে, পরের দিন থেকে আরেকটু দেখা যাক, যতটা সম্ভব দেখবো স্লো বলার চেষ্টা করবো যাতে বোঝা যায় কথাগুলো। আচ্ছা হ্যাঁ, এই আছে শান্তনু আছে, তোমার ইয়ে দুটো শান্তনু আছে, তার একবার দেখিনি নামটা, আগের দিন দেখলাম যখন অ্যাটেন্ডেন্স স্যার করতে। আরেকটা শান্তনু ছেড়ে দিয়েছে স্যার, ছেড়ে দিয়েছে? শান্তনু বীজ যে আছে ও ছেড়ে দিয়েছে। ও ছেড়ে দিয়েছে, বীজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ ও বেশ বলছে ঠিক আছে। শান্তন, সেটা শান্তন বাদ। না না দেখো শান্তন, তাই হোক, তাহলে দেখিনি। শান্তনু দুটো আছে ক্লাসে মেকানিক্যালে। হ্যাঁ আমি দেখি, নামটা বলে দেখিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। শানান্তন। এই দেখো তোমার শান্তনু তো, হ্যাঁ শান্তনু বীর, শান্তনু দাস, দুটো আছে দেখো। ও হ্যাঁ ছেড়ে দিয়েছে। দাসটা আমি। শান্তনু দাস। ছেড়ে দিয়েছে। ও যাই হোক, ও হলো। আর একটা কাকে দেখলাম তোমার, পাচ্ছিলাম না আগের দিন খুঁজে, আরেকজনকে পেলাম না, সিনিকেত মজুমদার, তোমার রোল নাম্বার কত গো? এখানে এখানে কিন্তু নাম্বারটা তোমার লিস্টের মধ্যে পেলাম না। স্যার স্যার আমার স্যার রিঅ্যাডমিশন ছিল যে স্যার, ওই জন্য মানে আমাদেরকে রোল নাম্বার দেয়নি প্রথম থেকে। ঠিক আছে, তার জন্য তোমার আগের দিন, ঠিক আছে আগের দিন অ্যাটেন্ডেন্স হবে, ঠিক আছে, পরপর তুলে রাখবো আমি, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট তোলা আছে, অসুবিধা নেই, হ্যাঁ স্ক্রিনশট নামগুলো আছে। বাবন বেশ, এখন আর ঢুকে কি হবে, সাবন ওয়ান্স টু জয়েন দিস ক্লাস। এ বাবন, কখন ক্লাসে ঢোকার টাইম ছিল? বাবন বেশ তখন জয়েন করতে এসছি।
বেশ ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, আবার পরের দিন কালকে কালকে একটা চ্যাপ্টার করাবো মোটামুটি অ্যাডভান্স চিন্তা তারপর নেক্সট দিন থেকে অন্য সাবজেক্ট ধরবো। এই 4 নম্বর চ্যাপ্টার হয়ে গেলো স্প্রিং, কালকে করাবো কম্বাইন্ড ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস। তাহলে মোটামুটি 7টার মধ্যে 5খানা চ্যাপ্টার হয়ে থাকবে, তারপর নেক্সট চ্যাপ্টার শুরু করা যাবে, নেক্সট মানে অন্য কোনো সাবজেক্ট পেপার 4 থেকে। স্যার হ্যাঁ বলছি স্যার, মেটেরিয়াল সায়েন্সে যে এমপি গ্রোভারের ওই বইটা পিডিএফ পেয়েছি, বাকি অথরেরটা পাইনি, ওই অথরের বই হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, যে কোনো বই বললে ও কোনো ব্যাপার নেই, ও মোটামুটি শেষ মানে সিলেবাসের সঙ্গে ম্যাচ করলেও সব মোরাললেস একটু মানে 19-20 সব অথারই থাকে। এবার হ্যাঁ, আর মেটেরিয়ালসে তো আরো কোনো অসুবিধা নেই, কারণ মেটেরিয়ালসে কোনো না ডেরিভেশন আছে না অঙ্ক আছে। মানে যদি তোরা ডেরিভেশন অঙ্কের কথা ভাবি তাহলে কি হয়, অন্য কোনো একটু মানে হায়ার স্ট্যান্ডার্ড বইগুলো কি হয় একটু মানে ফর্মুলাগুলো কঠিনভাবে প্রমাণগুলো করে, অঙ্কগুলো একটু জটিলভাবে করা থাকে, আর এখানে তুলনামূলকভাবে অসুবিধা আমাদের বুঝতে অসুবিধা হয়। আর এখানে যেহেতু মেটেরিয়ালস পুরোটাই সেই ইতিহাসের মতো লেখা, মানে কিচ্ছু মানে একটা ফর্মুলা একটা অঙ্ক নেই পুরো পেপারটার মধ্যে, পুরোটাই মনে রাখতে হবে যে আয়রনে কত মানে স্টিলের সঙ্গে কত পার্সেন্ট কার্বন দিতে হয়, কত তারপরে কপার, তারপরে তোমার ব্রাশ করতে গেলে কত পার্সেন্ট মানে কম্পোজিশন আছে, ব্রোঞ্জে কত কম্পোজিশন আছে, এইরকম করে মানে তারপরে তার ব্যবহার কোথায়, তার উৎপত্তি কোথায়, এইরকম করে পুরো পেপারটা। কাজেই তোমার সব কথাই মোটামুটি একই, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। দেখা যাক পরশু থেকে থার্মালটা শুরু করবো, কালকে দিনটা অব্দি একটা কালকে বললাম শেষ করে দেবো বেন্ডিং এন্ড ডাইরেক্ট স্ট্রেস, তাহলে মোটামুটি 5খানা চ্যাপ্টার হয়ে থাকবে, তাহলে মোটামুটি অনেকটাই কভার থাকবে।